আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমরা শুরু করছি আজকের আসর। আজকে 3টি ছোট গল্প এবং একটি অনুগল্প পড়া হবে আসরে। যারা নিয়মিত থাকেন আসরে তারা জানেন, গল্পকারেরা তাদের নিজেদের গল্প পড়েন না, পড়েন অন্যজন। তিনি জানেন না কার গল্প পড়ছেন, এবং আলোচকেরাও আলোচনার সময় জানছেন না কার গল্প আলোচনা করছেন। এই ব্যবস্থা নিরপেক্ষ আলোচনার জন্য। গল্পকারেরা আত্মপ্রকাশ করবেন সব রকম আলোচনার শেষে। আমি আর বিস্তারিত করছি না। আজকের অনুষ্ঠানের সঞ্চালনায় আছেন অরিন্দম গোস্বামী। আমি এখন অরিন্দম গোস্বামীকে অনুরোধ করছি আসর সঞ্চালনার জন্য। অরিন্দম গোস্বামী। ধন্যবাদ। ধন্যবাদ তপন দা। আজকে আমাদের ফোন গল্পের আসর, যেটা আমরা প্রত্যেক মাসেই প্রায় একটা হয়ে থাকে, এবং সেই কোভিডের সময় থেকে আমরা এই ফোন গল্পের আসরের মাধ্যমে আমাদের গল্প পাঠ এবং আলোচনার যে পরম্পরা আমরা চালিয়ে রেখেছি, সেটা আজকে আরেকটি অধিবেশন। এবং যেমন তপনদা বললেন যে আজকে আমাদের এই অধিবেশনে থাকছে 3টি ছোট গল্প এবং একটি অনুগল্প। এবং যথারীতি এই অনুগল্পগুলো এবং অনুগল্পটি এবং ছোট গল্পগুলো যাদের লেখা, তারা কিন্তু এটা পাঠ করছেন না, এটা পাঠ করছেন অন্য একজন। আমরা এখনো পর্যন্ত আমার কাছে যা তালিকা আছে তাতে আমিও এই যিনি পাঠক তার নাম জানি, গল্পের নাম জানি, আর জানি যিনি আলোচনা করছেন তার নাম। তো এই আমার কাছে এখনো পর্যন্ত মজুদ তথ্য। এই তথ্যের আলোকে আমি অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। প্রথমে শুরু করছি আমরা একটি ছোট গল্প নিয়ে। ছোট গল্পের নাম জলথই। জলথই এই ছোট গল্পটি আমাদের কাছে পৌঁছে দেবেন পাঠ করে সিক্তা গোস্বামী, এবং তার ছোট গল্প পাঠের পর এই গল্পটি নিয়ে আলোচনা করবেন সন্দীপ রায়। আমি সিক্তাদিকে বলছি, সিক্তাদি, আপনি আপনার গল্পটা পাঠ করুন। আসুন। ধন্যবাদ সঞ্চালককে। আমাকে শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে। ধন্যবাদ কোন গল্পের আসরকে এই গল্পটি আমাকে পাঠ করতে দেবার জন্য। গল্পটি শুরু করি। গল্পের নাম জলথই। আজ সকাল থেকেই শ্রাবণ আকাশ ফুঁড়ে ঝমঝমে বৃষ্টি। কয়েকটা গাছের কোমর মটমট ভেঙে পড়ল। জনজীবন স্তব্ধ। কিন্তু ভূপেনদার টেস্টি কর্নারে অর্ডার ঢুকছে হু হু করে। আরে, আজ এত অর্ডার নেওয়া যাবে না। ভূপেনদা যতই হেঁড়ে গলায় চেঁচাক, মোবাইলের ওপাশে তবু ঘ্যানর ঘ্যানর। আপনি কি বাংলা কথা বুঝতে পারছেন না ম্যাডাম? ভূপেনদার গলায় এবার পিলে চমকানো ধমক। তখনই ওপাশে এক কচি মেয়ে রিনরিনে কণ্ঠ। আঙ্কেল, মা যা বলছে শোনো না প্লিজ। আজ আমার জন্মদিনের পার্টি, বন্ধুরা আসবে। ব্যাস, ভূপেনদা বোল্ড আউট। দাড়ি ঘষছেন ঘস ঘস। পলাশও মুচকি মুচকি হাসছে। এবার কেমন, হ্যাঁ? ভূপেনদার ওই কাঠখোট্টা মুখে সত্যি এবার নরম নরম হাসি। বাচ্চা মানুষ জন্মদিন বলছে, তাহলে কড়াইটা চাপিয়েই দিই, কি বল? আরো কটা অর্ডার জমেছে, তারপর কিন্তু তোকে ওই রেনকোটটা চাপিয়ে ডেলিভারি দিয়ে আসতে হবে, সোনা ছেলে। ভূপেনদার বাইরে যতই ঝাঁঝ, হৃদয়টা সোনা বাঁধানো। আজ এ মানুষটা না থাকলে শিমুলকে বিয়ে করা হতো না পলাশের। ওই একটা ঘটনার পর যখন তার ঘরে তুমুল অশান্তি, শিমুলকে ঘরের বউ করা হবে কি হবে না চাপানুতোর, এই ভূপেনদাই বলেছিল, আজ তোর বোনটা যদি ওই দুর্ঘটনায় পড়তো। শোন, কাউকে বুকে স্থান দিলে কাঁধ দুটো শক্ত করতে হয়, যাতে তার ভার বহন করা যায়।
শিমুল যদি সেদিন টিউশনি পড়িয়ে ওই শর্টকাট রাস্তা না ধরতো, জন্তুগুলোর কবলে পলাশ সঙ্গে সঙ্গে ভূপেন্দার পিঠের জামা খামচে ধরে বলেছিল, চুপ। ভূপেন্দা তবু থামেনি। চুপ কেন? ভূপেন্দা তবু থামেনি, বলেছিল, চুপ কেন? শোন, তুই হচ্ছিস নোঙর, আর শিমুল একটা সাদা পালতোলা নাও। তুই না থাকলে নাওটা ভেসে যাবে রে। 2, ঝড় বৃষ্টির তাণ্ডব এখনো কমেনি, কিন্তু সল্টলেক পৌঁছেই দেখে রাস্তায় আড়াআড়ি পড়ে আছে দুটো দেবদারু। যা, গাড়ি ঘুরিয়ে নিলে কখন পৌঁছবে? তখনই মোবাইল বাজলো। উফ, ধরতেই কি ফায়ারিং চলছে! এক কাস্টমার, খাবার কি মাঝরাতে পৌঁছবে? রাস্তায় এক কোমর জল স্যার, বাইক হাঁটিয়ে হাঁটিয়ে এগোচ্ছি। শোনো, উফ, না, শোনো, পৌঁছতে 6টার মধ্যেই হবে। আজ আমাদের ফার্স্ট লাভ অ্যানিভার্সারি। মুড চটকে দিলে কেস খাবি। সর্বনাশ, 6টা বাজতে 7 মিনিট বাকি যে। পলাশ ঢোক গেলে চারপাশে ভুতুড়ে অন্ধকার, লাইট পোস্টের তার ঝুলছে, কে জানে কোথাও ম্যানহোলের ঢাকনা। এত কিছুর মধ্যেও লাভ অ্যানিভার্সারির কথাগুলো মাথায় ঘাই মারছে। প্রেমের 1 বছর পূর্তি। আচ্ছা, পলাশ আর শিমুলের প্রেম কত বছরে পড়লো কে জানে। ওটা জন্মান্তরের প্রেম বুঝি। আর যদি ভাঙা দেবদারু গাছটা দেখতো শিমুল, বড্ড কষ্ট পেত। যা গাছ প্রেমী, মাঝে মাঝেই বলে, জানো, আমার একটা স্বপ্ন আছে, একটা ঘর করব। এটা বোঝে না। একটা ঘর করব, একেবারে হিমালয়ের চূড়ায়, আর ঘরের নিচে থাকবে ওক, মেপল আর রডোডেনড্রনের বন। জিন্দেগিতে ওসব গাছালির নামও শোনেনি পলাশ। ভূগোলের দৌড় তো ওই মাধ্যমিক পর্যন্ত, তাই হা করে মাস্টারনি বোর্ডের কথা শুনে শিমুল তখন স্বপ্ন নিয়ে খেলাটাকে আর একটু এগিয়ে দিয়েছে। আমাদের ওই ঘরের কাছাকাছি থাকবে একটা ঝর্ণা। আচ্ছা, তুমি ঝর্ণার সুর শুনেছ? কেমন? খুব মিষ্টি? না, মিষ্টি নয়, খুব কর্কশ ভাবে মোবাইলের রিংটোন কানে বাজলো। সরি, একটা ফোন বড্ড ডিস্টার্ব করছে। নিশ্চয়ই আবার সেই কাস্টমার। কি বলবে, এত জল না থাকলে উড়ে উড়ে পৌঁছে যেত। বাইকটা লড়ঝড়ে, তবু এখনো বাধ্য। যদিও ভূপেন্দা বারবার সাবধান করে, ডেলিভারি বয়ের পথে অ্যাক্সিডেন্ট যা বেড়ে চলেছে। খুব সাবধান পলাশ, জান হাতে নিয়ে গাড়ি ছোটাস না। আমি অন্যান্য জায়গার মতো তোদের টাকা থেকে লেট ফাইন কাটবো না। থেমে গিয়েছিল, আবার বাজছে। কি জ্বালা! মনে মনে উত্তর প্রস্তুত করে, কিন্তু কানে দিতে কোথায় ফায়ারিং। ওপাশে বৃষ্টি ঝরার মতোই টুনটুনে কচি গলা, আঙ্কেল, কত দূরে? আমার ফ্রেন্ডসদের কিন্তু ভীষণ খিদে পেয়েছে। এই সেই বাচ্চা কাস্টমার, বার্থডে গার্ল। ওর বাড়ির দিকেই তো এগোচ্ছিল, কিন্তু মাঝপথে ওই রোখা চোখা কাস্টমারের শাসানি পেয়েই মোড় ঘুরিয়ে দিয়েছে গাড়ির। মেয়েটার গলাটা সত্যিই বড় মিষ্টি, আদুরে আদুরে। ঠিক করে হেসে পলাশ বলে, এই তো এসে পড়েছি মামুনি। আচ্ছা, শুধু ফ্রেন্ডসদেরই কি খিদে পেয়েছে? তোমার পায়নি তো? না, আমারও খুব পেয়েছে। তাড়াতাড়ি এসো প্লিজ। মেয়েটা ফোন ছেড়ে দিল। কি মনে হতো, গায়ে রেইনকোটটা খুলে বলল, খাবারের ব্যাগটা ওই রেইনকোটের মুড়ে আবার বাইকে হাঁটাতে শুরু করলো। কয়েক পা যেতে না যেতেই শরীর ভিজে সপসপে। তা হোক, যদি খাবারগুলোয় কোনো রকমের জল ঢুকে যায়। কচি মেয়েটার গলাটা কি মিহি। আচ্ছা, ঝর্ণার গান কি এরকমই হয়, এত মিষ্টি? শিমুলের খুব মেয়ের শখ, তবে এখন নয়, বলেছে 1 বছর পর। মেয়ে হলে ওর নাম কি রাখবে? সরি, আমি ভীষণ ডিস্টার্ব হয়ে আছি, ফোনটা 100 বার আসছে।
না না, এখন নয়। শিমুলের খুব মেয়ের শখ, তবে এখন নয়, বলেছে 1 বছর পর। মেয়ে হলে ওর কি নাম রাখবে? ঝর্ণা নাকি গান? যা, গান কারো নাম হয়? না না, এখন শিমুলের কথা নয়, নইলে অন্যমনস্ক হয়ে যাচ্ছে। আচ্ছা, সামনে একটা ওষুধের দোকান, 24-এর বি। আরে, সেই রাগী কাস্টমার বাড়ি তো 25-এর বি, তার মানে ওই পাশেই। যাক, কিন্তু 6টা বেজে গেল যে, কি হবে? ভয়ে ভয়েও ফোন করলো, এসে গেছি স্যার। বেশ খানিক পর একটা বড় ছাতা মাথায়, বারমুডা পরা মোটা সোটা একজন এগিয়ে এলো, একটু টলমলো পায়ে। হঠাৎ সামনে এসেই বাইকের চাবিটা খুলে নিয়ে ছেলেটি বলল, নে, এটা তোর পানিশমেন্ট। মানে? পলাশ হতভম্ব। কিসের পানিশমেন্ট? মাত্র 5 মিনিটের দেরি। কাকুতি মিনতি করে পলাশ, প্লিজ স্যার, আজকের পরিস্থিতিটা একটু বুঝুন। কিচ্ছু বুঝবো না, বল কেন দেরি করলি? হঠাৎ ছেলেটার নাম ধরে 3 তলা থেকে কেউ ডাকলো, শুনেই তড়িঘড়ি প্যাকেটটা নিয়েও ছুটেছে। যাওয়ার আগে গাড়ির চাবিটা ছুড়ে দিল রাস্তায়। শোন, আজ ছেড়ে দিলাম, তবে পেমেন্ট পাবি না। কাল তোর মালিকের সঙ্গে হিসেবপত্র বুঝে নেব। পলাশ ভ্যাবলা বলে দাঁড়িয়ে রইল ওই জায়গাতেই। হাই রাইজ বিল্ডিং এর বাসিন্দারা অমন আকাশচুম্বী অট্টালিকায় বাস করেও মনের খানিক অন্ধকার পুষে রাখে। ফোনটা বারবার বাজছে। উফ, আর তো পারা যায় না। কিন্তু ধরতেই সেই ঝর্ণার মতো মিহি গলা, আঙ্কেল গো, কোথায় তুমি? এই তো মামনি, আর 2 মিনিট। বলতে বলতেই বাইকে স্টার্ট দিল। এদিকটায় জল বিশেষ জমেনি, গাড়ি ধীরে চালাতে শুরু করেছে। কিন্তু একটু আগের অপমানটা ভেতরটাকে খাপ করে দিচ্ছে। চোখে জ্বালা জ্বালা ভাব। কাচের জানলার সামনে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে দেখতে মানুষ আয়েশ করে খাবার খাবে, অথচ যে ডেলিভারি বয় 100 কেজির একটা বাইক জলের উপর দিয়ে হাঁটাতে হাঁটাতে নিয়ে এসে দম ফুরিয়ে ফেললো, তার কোনো দাম নেই। এই কি আজকের পৃথিবী? বৃষ্টি খানিক ধরেছে, তবে এলোপাথারি হাওয়ায় কনকনে ভাব, কুঁকড়ে যাচ্ছে শরীর। পলাশ চলতে চলতে রাস্তার অল্প আলোয় ঠিকানা মেলাচ্ছে। এই তো, ও বাবা, এ আর একটা বিশাল কমপ্লেক্স। সিকিউরিটির ঘর থেকে ফোন গেল কাস্টমারের ফ্ল্যাটে। আসছে, দাঁড়াতে বল ওকে। বড্ড শীত পড়ছে, তার। ভেজা জামায় বৃষ্টি হাওয়া ফালা ফালা করে দিচ্ছে যেন শরীরটা। হঠাৎ দেখে এক দঙ্গল ছেলে মেয়ে, নানা রঙের পোশাক গায়ে, হইচই করে নেমে আসছে সিঁড়ি বেয়ে। এক ঝলকে মনে হলো ঝাঁকে ঝাঁকে প্রজাপতি উড়ে উড়ে আসছে তার দিকে। কি সুন্দর, কি সুন্দর! তারা সব হাটের মধ্যে বয়স। পলাশের চোখ খুঁজে চলল সেই মিষ্টি স্বরের মেয়েটাকে, যার বড্ড খিদে পেয়েছে। ও কই? জঙ্গলের মধ্যে চোখ গেল একজনের দিকে, মিষ্টি মিষ্টি ডল পুতুলের মতো দেখতে, মাথায় গোলাপি রিবন, পরনে সাদা গাউন, ছুটে ছুটে আসছে যেন একটা পরী। সামনে এসে এক গাল হাসলো। এসেছো আঙ্কেল? খুব খিদে পেয়ে গেছিল জানো। এ মা, তুমি তো পুরো ভিজে গেছো গো। বলতে বলতে একটা ছোট্ট ব্যাগের ভেতর থেকে সাবধানে কয়েকটা নোট বার করে দিল ওর হাতে। দামটা গুনে নিও, মা বলেছে। পলাশ আসে। সরি মামনি, তোমাদের বড্ড দেরি করে ফেললাম। ইটস ওকে আঙ্কেল, মাকে বলবো তোমায় একটা শুকনো জামা দিতে? না গো, তোমরা খাবারগুলো নিয়ে ওপরে যাও। হই হই করে আবার সবাই ছুটলো সিঁড়ির দিকে। পলাশ বাইকের মুখ ঘোরালো। না গো, খাবারগুলো নিয়ে তোমরা ওপরে যাও। হই হই করে আবার সবাই ছুটলো সিঁড়ির দিকে। পলাশ বাইকের মুখ ঘোরালো। ব্যাস, দায়িত্ব শেষ। এবার গন্তব্য নিজের ঘরে। খিদেও পেয়েছে ভীষণ। সেই কোন সকালে মুখে দুটো ফেলেছিল, গেট দিয়ে বেরিয়েই পড়েছিল। হঠাৎ পেছনে ডাক। সিকিউরিটি বলছে, এই যে ভাই, ম্যাডাম ফোন করে অপেক্ষা করতে বলেছেন। সেরেছে, আবার নতুন কি ফ্যাকরা। মুখ শুকিয়ে গেল তার। উঁচু তলার মানুষগুলোকে বিশ্বাস নেই। হয়তোবা বলবে খাবার আনতে আনতেই তো ঠান্ডা জল, অথবা বেজার মুখে দাঁড়িয়ে রইল। আবার সেই ধূপধাপ ছোট ছোট পায়ের শব্দ, আবার সেই মেয়ে,
সাদা গাউন সামলে হাঁপাতে হাঁপাতে আসছি। কাছে এসে একটা খাবারের প্যাকেট হাতে তুলে দিয়ে বলল, মা বলল এটা তুমি নিয়ে যাও। সে কি, কেন? এগুলো তোমাদের, আমাদের অনেক আছে, এটা তুমি নাও। খাবার ভাগ করে খেলে বেশি বেশি আনন্দ হয়, মা বলেছে। নাও ধরো। বলতে বলতে ও খুদে খুদে দাঁত বার করে হাসছে। আর শোনো, ওই ভেজা জামা এক্ষুনি পাল্টে এটা পরে ফেলো। জামাটা পরে ফেরত দিলেও চলবে, না দিলেও চলবে, এটা বাবা বলেছে। পলা শতভাগ। কি হলো, নাও ধরো, আমাদের পার্টি দেরি হয়ে যাচ্ছে। পলাশ হাত বাড়ালো। দাও। চোখের কোলে নোনা জল জমেছে। বুঝলো, কি আশ্চর্য, এই মেয়েটি আর ওর পরিবার কি নতুন পৃথিবীর মানুষ। বিড়বিড় করে বলল, ভালো থেকো মামুনি, কি নাম তোমার? জলথই বলেই ও ছুটতে গিয়েও আবার একটু দাঁড়িয়ে পড়ল। কেন বলো তো? অমন নাম? আমার জন্মদিনের দিন নাকি খুব বৃষ্টি হয়েছিল, ঠিক আজকের মতো, আর এরকমই জল থই থই সব জায়গায়, তাই ওই নাম ঠাম্মা দিয়েছে। বাহ, বেশ। পলাশ সিকিউরিটি ঘরে ঢুকে পোশাক বদল করলো। শুকনো জামা গায়ে পড়তেই ভেতরে অদ্ভুত এক উষ্ণতা। আহ, রেনকোটটাও চাপিয়ে নিল ওপরে। তারপরে খাবারের প্যাকেটগুলো বুকের মাঝখানে পুরে সাবধানে বাইক চালাতে শুরু করলো। যেতে যেতেই আবার ফোন, কিন্তু এটা চেনা রিংটোন, ভীষণ নরম, শিমুলে। কিন্তু এখন ওই ফোন ধরার সময় নেই হাতে, খুব সাবধানে পথটা পেরোতে হবে। মূল্যবান কিছু নিয়ে চলেছে ও, শিমুলের জন্য। বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ, বাদুলে মেঘও উধাও। কি আশ্চর্য, ঠেলে ঠুলে একটা চাঁদও উঠেছে আকাশে। তেল দেখালো বটে আজ আকাশটা। পলাশ আর শিমুল দুজনে এখন জানলায় বসে দেদার গল্পে মেতেছে। হাসিহানা ফুলের গন্ধ ছড়িয়ে পড়ছে চারপাশে। স্বপ্ন স্বপ্ন খেলাটাও চলছে পুরো দমে। শিমুল তার গা ঘেঁষে চোখ বন্ধ করে বসে আছে। বলছে, জানো, আজ পরিষ্কার দেখতে পাচ্ছি আমাদের ওই পাহাড় বাড়ির পাশে বয়ে যাচ্ছে একটা ঝর্ণা। কি সুন্দর একটা গান ভাসছে। ওটা ঝর্ণার গান, কান পাতো ভালো করে, তুমিও শুনতে পাবে। আহা, কি মিহি সুর। আচ্ছা, ঝর্ণাটার নাম কি দেব বলো তো? পলাশ ফিসফিসিয়ে বলে ওঠে, জলথই। নমস্কার। বড্ড ডিস্টার্ব হলো আমার ফোনটায়, আমি ক্ষমা চাইছি। ধন্যবাদ, ধন্যবাদ শিক্ষাদি। আমরা শুনলাম শিক্ষাদির কণ্ঠে একটি ছোট গল্প, জলথই, এবং সেই ছোট গল্পটি নিয়ে আলোচনা করবেন সন্দীপ রায়। একটা শ্রাবণ সন্ধ্যায় আমরা শ্রাবণ সন্ধ্যার একটা গল্প শুনলাম, সন্দীপ রায় বলবেন এবার। সন্দীপ। সবাইকে নমস্কার। গল্পটা আমি আগে পড়েছি এবং এখন দিদি পড়লেন, সুন্দরভাবে শুনলাম। একটু আওয়াজ হয়েছে, কিন্তু সেটা গল্পটা শুনতে কোনো আমার অন্তত ব্যাঘাত হয়নি। জলথই গল্পটার সম্পর্কে প্রথমে যেটা আমি বলতে ইচ্ছে করছে সেটা হচ্ছে গল্পটার একটা পাঠযোগ্যতা আছে। তরতর করে গল্পটা আমি একটানেই পড়ে ফেলেছি। আর এই গল্পটাতে আজকের দিনে যে গিগ লেবারদের যে বাস্তব সমস্যা তার কথা লেখক ফুটিয়ে তুলেছেন। আর সেই সঙ্গে ব্যক্তি মানুষ হিসেবে পলাশ নামে চরিত্রটির প্রেম, ভালোবাসা, রোম্যান্স, এগুলো নিয়ে যে তার যে অনুভূতি, বেশ সতেজ অনুভূতি, সে ছবি এঁকেছেন। পাঠকের পক্ষে গল্পটা বেশ, যাকে বলে, স্বস্তিদায়ক। কিন্তু পাশাপাশি দু একটা কথা একটু নিবেদন করতে ইচ্ছে করছে। যেমন, হয়তো গল্পের পরিসর ছোট বলেই আমার এই বিষয়টা নিয়ে আমার এমনি সাধারণভাবেই একটু মনে হয় যে এখন বোধহয় গল্পের পরিসর বিধে দেওয়া হচ্ছে, তাতে গল্পকারের স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে। একটু হাত খুললে যদি লিখতে পারতেন লেখক, তাহলে হয়তো ভূপেন্দার চরিত্রটা পুরো ফুটিয়ে দিতেন। কেননা এই যে একটা জায়গায় লেখক বলেছেন যে ভূপেন্দার বাইরেই যত ঝাঁজ, হৃদয়টা সোনা বাঁধানো। এই কথাটা আমরা লেখকের মুখে কেন শুনবো? হয়তো এটা পলাশ ভাবছে, কিন্তু লেখকই এটা বলে দিচ্ছে। যদি ভূপেন্দার চরিত্রটাকে লেখক আর ডেভেলপ করার সুযোগ পেতেন, তাহলে হয়তো পাঠক নিজেই বুঝতে পারতেন যে ভূপেন্দার হৃদয়টা শোনা। যতটুকুন বলেছেন তাতে যে বোঝা গেল না আমি সেটা বলছি না, কিন্তু আমি বলছি যে একটা চরিত্রকে তো আরেকটু নিটল ভাবে হয়ে উঠতে হয়। ভূপেন্দা কিন্তু একটু বাইরে থেকে এসে বাইরে থেকে চলে গেছেন বলে আমার মনে হচ্ছে।
যেমন পরিসর ছোট বলেই পলাশ এবং শিমুলের সম্পর্কের যে শুরুর অস্বস্তিকর কিছু কথা, যেটা পলাশ ওর জামা খিমচে ধরে চুপ করলে চুপ করিয়ে দিচ্ছে, এখানে চুপও হয়ে গেল এবং লেখক এক থেকে দ্বিতীয় অনুচ্ছেদে চলে গেলেন, দ্বিতীয় অংশে চলে গেলেন। তাহলে কিন্তু পলাশ শিমুলের এই সম্পর্কের কথাটা একটা শুধু ইনফরমেশন হিসেবে থেকে গেল, গোটা গল্পে কিন্তু তার যোগ রইল না। এটাকে প্রক্ষিপ্ত, প্রসঙ্গটাকে প্রক্ষিপ্ত বলে মনে হওয়াটা খুব স্বাভাবিক। শেষ পর্যন্ত আসলে জলথই একটা ইচ্ছে পূরণের গল্প, এবং ইচ্ছে পূরণের গল্প, এবং সেই সঙ্গে একই সঙ্গে এই গল্পটা বেশ প্রেডিক্টিভ। আমরা বুঝতে পারছিলাম গল্পটা কোন দিকে যাবে, কি হবে। তো সেটা হওয়া, ইচ্ছে পূরণের গল্প হওয়াও একটা গল্পের দোষ হতে পারে না, প্রেডিক্টিভ হওয়াও একটা গল্পের দোষ, একটা গল্পের মধ্যেই যাচ্ছে। যেমন স্বামী স্ত্রীর নাম হচ্ছে পলাশ এবং শিমুল, বোঝা যায় যে লেখকের নির্মাণে চরিত্র দুটি রয়েছেন, বা বাচ্চাটা যে আচরণ করবে সেটা বেশ অনুমেয় আচরণ, যেরকমই হবে এটা আমরা বুঝতে পারছি। ওর মা বাবার যে উদারতার কথা এখানে বলা হয়েছে, সে খাবারের প্যাকেট দিচ্ছে, সেটা যে একেবারে কেউ কোথাও কোনোদিন দেয়নি তা তো না, আবার ভিজে ভিজে গেলে জামা কাপড়ও দিয়ে দিচ্ছেন। গল্পের মধ্যে তো এরকম সম্ভাব্য অসম্ভাব্যতা থাকেই, এটা আমরা জানি। আর সেটাও গল্প গ্রহণ করে নেয়, পাঠকও সেটাকে গ্রহণ করে নেয়। আবার উল্টো দিকে যে গাড়ির চাবি খুলে নিল, পয়সা দিল না ইত্যাদি, কিন্তু তারপরে পলাশ তাকে যে খুব চেজ করেছে এরকম আমরা গল্পে কিছু পেলাম না। আর এরকম গোটা গল্পটা শুনতে বা পড়তে গিয়ে মনে হচ্ছিল যে একটা সাদায় কালোয় ভাগ করে লিখে রেখেছেন গোটা গল্পটাকে। সেখানে সাদার ভাগ অবশ্যই বেশি, এবং এই সাদার ভাগ বেশি বলেই আমাদের মনে হয় যে লেখকের চিত্তটিও কিন্তু শোনাবতা। গল্পটা সম্পর্কে আমি এইটুকুনি। সবাইকে নমস্কার। ধন্যবাদ সন্দীপ। আমরা সন্দীপের মুখে শুনলাম এই জলথই গল্পটি নিয়ে আলোচনা। আমি একটি কথা বলি, সুমন্ত বাবু যিনি আছেন, ওর মাইকটি মিউট করা নেই। সুমন্ত বাবু, যদি আপনি মাইকটি মিউট করে নেন তাহলে যিনি পাঠক বা যিনি আলোচক তার পক্ষে সুবিধা হবে। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। একটি ছোট গল্প শুনলাম, এবার একটি অনুগল্প শুনে নিই। আমরা শুনবো একটি অনুগল্প অনধিক 300 শব্দের মধ্যে। এই অনুগল্পটি আমাদের কাছে পাঠ করে শোনাবেন সুতপা বিশ্বাস ঘোষ। অনুগল্পটির নাম নিশিকান্তের রাত বিরেত, এবং তার পাঠের পর এই অনুগল্পটি আলোচনা করবেন চন্দন ঘোষ। প্রথমে আমি সুতপা বিশ্বাস ঘোষকে তার মাইকটি অন করে অনুগল্পটি পাঠ করার অনুরোধ করছি। আসুন। ধন্যবাদ দাদা, ধন্যবাদ তপন দা, আমাকে আপনারা এখানে সুযোগ করে দিয়েছেন গল্প পাঠের, এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। সবাইকে শুভ সন্ধ্যা। আমি শুরু করছি আমার আজকের গল্পের পাঠ। গল্পের নাম নিশিকান্তের রাত বিরেত। আমার মোবাইলে দুটো সিম, একটা চলে গ্যাটের পয়সায় আর একটা চালায় অফিস। তাই মোবাইলটা 24 ঘন্টা খুলে রাখতে হয়, না জানি কখন দপ্তর থেকে এমার্জেন্সি ফোন আসে। তখন গভীর রাত, মোবাইলটা বাজছে, কন্ট্রোল থেকে কল এলো বোধহয়। ধরলাম, অপরিচিত নম্বর। পুরুষ মানুষের ফ্যাঁসে গলার হাসির শব্দ। হাসি থামছিল না। আমি ফোন কেটে দিলাম। এইভাবে রোজ গভীর রাতে ফোন আসে। আমি অফিসের ভয়ে ফোনটা বাধ্য হয়ে ধরি। বউ এখন শোয়ে পাশের ঘরে। বউয়ের কথায় মোবাইলে ইনস্টল করলাম ট্রু কলার। পরের রাতে যথারীতি আবার সেই একই রকম ফোন এলো। কথা নেই, শুধু সেই হেঁপোয় ধরা হাসি। কলারের নাম আমার নামে, তবে পদবি আলাদা, নিশিকান্ত কামার, ঝাড়খণ্ড। প্রতিদিন আমার রাতের ঘুম একেবারে বরবাদ হয়ে যাচ্ছে। অনিদ্রার লক্ষণগুলো ক্রমশ ফুটে উঠছে শরীর ও মনে। পুলিশে অভিযোগ করলে ওরা বলল, আমরা ঝাড়খণ্ড স্টেট পুলিশকে খবর পাঠাচ্ছি। তারপর থেকে রাতে ফোন আসা সাময়িক বন্ধ ছিল। এখন মোবাইলটা ভাইব্রেট করে রাখি। ধীরে ধীরে আমি আবার আগের জায়গায় ফিরে আসছি। চোখের কালি মুছে যাচ্ছে, নিজেকে তরতাজা লাগছে। বউ আবার রাতে আমার পাশে শুতে আসছে। এমন একটা সময়ে
এক মাঝরাতে সেই নিশিকান্তের ফোন এলো, বো বো করে। বউ তৎক্ষণাৎ বালিশ নিয়ে পাশের ঘরে চলে গেল। এবার নাম দেখাচ্ছে নিশিকান্ত চাবু। তবে সেই একই খ্যাসখ্যাসে হাসি। থানায় গিয়ে দেখলাম পুলিশ আর তেমন পাত্তা দিচ্ছে না। বউ বলল, কেউ তোমার উপর প্রতিশোধ নিচ্ছে না তো? আমি এই প্রশ্নের কোনো উত্তর দিই। এখন রাতে ঘুরিয়ে ফিরিয়ে অনেক নিশিকান্ত ফোন করে আর খ্যাস খ্যাস করে হাসে। ওদের পদবিগুলো সব আলাদা। নিশিকান্ত রাইফেল, নিশিকান্ত লাঠি, নিশিকান্ত কামান ইত্যাদি। বউয়ের কথায় রাতে এখন মোবাইল বন্ধ করে রাখি। বার দুয়েক কন্ট্রোল থেকে এমার্জেন্সি ফোন এসেছিল, সেই নিয়ে অফিসে প্রচুর কথা শুনতে হচ্ছে। একটা চার্জশিটও পেয়েছি। এখন আমার কাজে মন নেই। অফিসে আমার ট্রান্সফারের কথা চলছে। স্যার একদিন মজা করে আমায় বলল, আপনাকে আবার রাঁচির সাইটে পাঠিয়ে দেবো, ওখানে প্রচুর নিশিকান্ত আছে। আমি মোবাইলে সব নিশিকান্তদের নম্বর সেভ করে রেখেছি। এখন রাত গভীর হলে একে একে ওদের ফোন করি। আমি হাসি, ওরাও হাসে। আসলে হাসির ভাষা পৃথিবীতে এক, তবে এখন ওদের হাসি আর খ্যাস খ্যাসে না, স্বাভাবিক হাসি। এক এক হাসির মানে এক এক রকম। ধন্যবাদ। ধন্যবাদ জানাই সুতপা বিশ্বাস ঘোষকে। আমরা তার কণ্ঠে শুনলাম নিশিকান্তের রাত বিরেত এই নামের একটি অনুগল্প। আমি চন্দন বাবুকে অনুরোধ করব এই গল্পটি নিয়ে আলোচনা করতে। চন্দন বাবু। নমস্কার সবাইকে। আমাকে কি শোনা যাচ্ছে? যাচ্ছে দাদা, বলুন। আচ্ছা, সবাইকে নমস্কার। ফোন গল্পের আসরের এই অনুষ্ঠানে আমি নতুন নই, এর আগেও এসেছি। তপন বাবুকে আমার আন্তরিক ধন্যবাদ যে আবার আমাকে ডাকার জন্য। আলোচ্য গল্পটিকে যদি এক লাইনে আমাকে মূল্যায়ন করতে দেওয়া হতো, তাহলে বলতে হবে ইদানিং চালু বাংলা অনুগল্পের নিরিখে এটি একটি উত্তম অনুগল্প। যদিও এই গল্পে অনুগল্পের যে প্রাথমিক শর্ত অর্থাৎ তাৎক্ষণিকতা তা রক্ষিত হয়নি। সময় বিস্তার বা টাইম স্প্যানের দিক দিয়ে এটি বেশ কিছুটা সময় নিয়ে বিস্তৃত, অর্থাৎ তাৎক্ষণিকতা নেই। গল্পটিতে আরো কিছু মাংস ও চর্বি যোগ করলে এটি একটি চমৎকার ছোট গল্প হয়ে দাঁড়াতো বলে আমি মনে করি। এবার আসি মূল গল্পে। গল্পটি আমার কাছে একটি ম্যাজিক রিয়ালিজমের গল্প বলে মনে হয়েছে। নিশিকান্ত রাতে যে বিচিত্র ফোনগুলি পায় তা অত্যন্ত রহস্যময়। আর কৌতূহলের ব্যাপার এই যে এই ফোনগুলি সবকটাই আছে নানান নিশিকান্তের কাছ থেকে, যা প্রোটাগনিস্টের নিজেরই নাম। তাহলে কি মানুষটি নিজেরই বিভিন্ন অন্যতর সত্তা থেকে ডিলিউশনারি কল পাচ্ছে? অর্থাৎ তার নিজের অবচেতনই কি তাকে এই ফোন পাঠাচ্ছে? এইখানে ম্যাজিক রিয়ালিজমের টাচ। আরো একটা মজার কথা, এই কলগুলিতে কোনো কথা নেই, শুধু একটা রহস্যময় খ্যাসখ্যাসে হাসি। পরে অবশ্য হাসিগুলি সহজ হয়ে এসেছে যখন নায়ক নিজেই নিশিকান্তদের ফোন করতে শুরু করে। কিন্তু গল্পের কনফ্লিক্টটা ধরা যায় না। ফোনে কথা নেই বলে এই সত্তাগুলিরও আন্তর্কথন স্পষ্ট নয়, এর উদ্দেশ্যও স্পষ্ট নয়। কলগুলো নিশিকান্তকে ইরিটেট করে, তার দৈনন্দিন জীবনকে বিঘ্নিত করে। অনেক চেষ্টা করেও সে এই সমস্যা থেকে মুক্তি পায় না। শেষে সে এই রহস্যময় কলারদের সঙ্গে একটা সমঝোতা এসেছে। সে নিজেই সহজ হয়ে এসেছে। কলগুলো আর তাকে উত্তক্ত করছে না, বরং সে নিজেই তাদের কল করছে। হাসিগুলো সহজ হয়ে এসেছে। এ হলো যা এড়ানো যায় না, অর্থাৎ নিজের আত্মসত্তার আলোড়নের সঙ্গে বন্ধুত্বমূলক সমঝোতার পথ। তবে বলতেই হবে গল্পটি একটি সার্থক গল্প হয়েছে এবং অ্যাভারেজ বাংলা অনুগল্পের তুলনায় অনেক অগ্রসর হয়ে থাকা গল্প। আমরা অনুগল্পে যে অন্যতর স্পর্শ চাই তা এই গল্পে পাওয়া যাচ্ছে। গল্পকারকে আমার অভিনন্দন, যিনি পাঠ করেছেন তাকেও আমার শুভেচ্ছা জানাই।
আর যারা পাঠ শুনলেন এবং এতক্ষণ আমাকে সহ্য করলেন তাদেরও শুভেচ্ছা জানাই। নমস্কার। ধন্যবাদ দাদা। আমরা শুনলাম চন্দনবাবুর মূল্যবান মতামত। যে অনুগল্পটি পাঠ করা হলো নিশিকান্তের রাত পীড়েত। আমরা গল্পটি এবং গল্পের আলোচনা দুটোই শুনলাম। এবার আমরা আবার ফিরে যাই আমাদের ছোট গল্পের কাছে। এবার যে ছোট গল্প সেটির নাম স্বাধীনতা স্বাধীনতা। এই গল্পটি পাঠ করবেন সবিতা রায় বিশ্বাস এবং এটি আলোচনা করবেন সুব্রত বসু। আমি সবিতা রায় বিশ্বাস ম্যাডামকে ফোন অন করতে বলছি। নমস্কার। আমি প্রথমেই জানাই ফোন গল্পের আসরের যিনি কর্ণধার আছেন এবং অন্য যারা আছেন তাদের সবাইকে আমার অন্তরের শ্রদ্ধা শুভেচ্ছা জানাই। আমাকে গল্পটি পাঠ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি গল্প শুরু করছি, তার আগে একটু জানতে চাই আমার কণ্ঠস্বর কি পৌঁছাচ্ছে? খুব সুন্দরভাবে পৌঁছাচ্ছে, আপনি বলুন। আচ্ছা, গল্পের নাম স্বাধীনতা স্বাধীনতা। এবার 15ই আগস্টের ছুটিটা জব্বর পড়েছে, চল না কোথাও বেরিয়ে পড়ি। হাতের কাজ সারতে সারতে বলে মানালি। বলে যার উদ্দেশ্যে সে নিশ্চুপ দেখে, তার পাশে গিয়ে দাঁড়ায় সে। কিরে, শুনতে পেলি না? হ্যাঁ, কি কি বলছিস? একদিনও ছুটি না নিয়ে দিন তিনেকের একটা আউটিং হয়ে যাবে, যাবি? কোথায়? টিকিট পাবি নাকি? আরে অত সব ভাবিস না, চল বেরিয়ে পড়ে যেদিকে দু চোখ যায়। হাসে সোনালি। যা খুশি কর, শুধু ঠিকঠাক জানাস কখন কোথায় যেতে হবে আমায়। মানালি আর সোনালিকে অফিসে সবাই মানিক জোড় বলে। বলবে নাই বা কেন, সব সময় একসঙ্গে। এর কথায় ও সদাই রাজি, কখনো ওদের মতবিরোধ হয় না। যেমন কথা তেমন কাজ। দৌড়ে ঝাঁপিয়ে এখান সেখান ঘুরে দুদিনের জন্যে পুরুলিয়ার বান্দোয়ানের কাছে কেন্দা বলে কোন ফরেস্ট রেস্ট হাউস বুক করে আসে মানালি। হোক পুরুলিয়ায়, কেন্দায় পৌঁছানোর সহজ উপায় বাঁকুড়া হয়ে। কেন্দা রেস্ট হাউসের অবস্থা ভালো নয়, তাই নাকি বুকিং দিতে চায়নি বন দপ্তর। কিন্তু আর কোথাও তো ঘরই খালি নেই। অগত্যা তাদের রাজি করিয়ে 2 রাতের বুকিং করে তবে ছেড়েছে মানালি। বুকিং শুধু 14 আর 15 তারিখের, কিন্তু 13ই আগস্ট ছুটি। মানালি ছুটির এক মুহূর্ত নষ্ট করবে না, আর সবেতেই তার অ্যাডভেঞ্চার। তাই আগের দিন খড়গপুরে বন্ধুর বাড়ি 1 রাত কাটিয়ে গাড়িতে সারেঙ্গা হয়ে যাবে কেন্দা। আবার সারেঙ্গা কেন? সোনালির অনুযোগ এক তুড়িতে উড়িয়ে দেয় মানালি। ওখানে প্রাক্তন সহকর্মী শ্যামল হাসদার বাড়ি না, কতবার বলেছেন উনি যেতে। সেখানে রূপার ঘাগড়ার দিঘির পাড়ে নাকি সূর্য শিশিরের দেখা মেলে, মনে নেই? সারেঙ্গায় নির্মলদার পাকা বাড়ি। গন্তব্য কেন্দা শুনে নির্মলদা তো হেসেই অস্থির। কেন্দা একটা বেড়ানোর জায়গা হলো? আছে শুধু 2টো সাঁওতাল গ্রাম, জুনিয়র স্কুল আছে, কেউ পড়ে না। শিক্ষিতের হার মাত্র 30-31%। শালের জঙ্গল আছে, সেও শেষ প্রায়। তার চেয়ে বান্দোয়ান ভালো। মানালি নাছর বুঝে আর কথা বাড়ান না নির্মলদা। নিজে সঙ্গে নিয়ে রূপার ঘাগড়ায় সূর্য শিশির দেখিয়ে খাইয়ে দাইয়ে 14ই ভোরে গাড়িতে পাঠিয়ে দিলেন ওদের কেন্দার পথে। বাংলোয় রান্নার লোককে দিয়ে রাঁধিয়ে দুবেলা খাওয়ার জন্য সঙ্গে তুলে দিলেন বড় এক মহাশোল মাছ। মানালি সদাই খুশি, মুখ হাত পা সব চঞ্চল। সোনালি ঠিক তার উল্টো, কিছুটা গম্ভীর, কথা কম, একটু ভাবুক ভাব সবসময়। গাড়িতে সারাক্ষণ বক বকই করে গেল মানালি। সোনালি জানলা দিয়ে আসা হুহু হাওয়ায় উঠতে থাকা অবাধ্য চুল সামলাতে সামলাতে, লাল মাটির বুকে অসমান ঢেউ,
কচি ধান গাছের ডগায় হাওয়ার নাচন দেখতে দেখতে বুঁদ হয়ে রইল। মেঠো বাড়ি, খোলা মাঠ সব ছাড়িয়ে রাস্তার এক বাঁকে এসে চালক বলল, পৌঁছে গেছি কেন্দায়। কিন্তু বাংলো কোথায়? গুগল নির্দেশ মতো শালের পাতলা জঙ্গলের ভেতরে আরো একটু পথ বাকি, কিন্তু কোনো রাস্তা দেখা যাচ্ছে না। খানচারেক হাড় ঝিরঝিরে গরু নিয়ে কাঁধে লাঠি, খালি পা, ময়লা ধুতি পরা একজন উল্টো দিক থেকে আসছে দেখে গাড়ি থেকে ঝপাস করে নামে মানালি। ও দাদা, কেন্দার ফরেস্ট রেস্ট হাউসটা কোন দিকে বলতে পারেন? কোন হাউস? বন বাংলো, ফরেস্ট রেস্ট হাউস, ওই যে দেখা যাতিছে বলে সে তার ডান হাতখানা জঙ্গলের দিকে মেলে ধরে। নির্দেশ অনুসরণ করে তাকাতে গাছ সারির পেছনে কেলটে চেহারার একটা একতলা বাড়ির মতো দেখা যায়। ওখানে গাড়ি ঢুকবে না, হেঁটে যেতে হবে আপনাদের। চালক অকপট, মানালি রাজি, বেঁকে বসে সোনালি। সে না হয় গেলাম, কিন্তু গাড়ি থাকবে কোথায়? বাংলার চৌকিদার কই? গোপালক সেই লোকটি কৌতূহলী চোখে দেখছিল ওদের। চৌকিদার তো নাই, তবে সরেন আছে, চাবি ওর কাছেই আছে বটে। একটু ডেকে দাও না সরেনকে। মানালির এহেন আবদারে লোকটি বেশ মজা পায়, বলে, সে তো ঘরে নাই ক, মাঠে। হতাশ বোধ করে দুজনেই। ঘরে ঢুকবে কি করে? মুশকিল আসান করে সেই লোকটি। সাইকেলে বিছানকে পঠায় চাবিটা আনাই দিব। কেন্দাই কোনো গ্রাম নেই? সোনালি জিজ্ঞেস করে। আছে তো, ওই যে। এবার এসে বাঁকের বায়ে একটা মেঠো পথ দেখায়। দূরে দু একটা মাটির বাড়ি দেখা যাচ্ছে সেখানে। শব্দে গরুদের আদর করে নিয়ে সে পথেই অদৃশ্য হয় সে। রোদ ক্রমেই চড়া হচ্ছে, চিড়বিড় করা গরম, তার ভেতরে রাস্তার ধারে দুই মূর্তি স্ট্যাচু হয়ে থাকে। সব পরিস্থিতিতেই সোনালি শান্ত, কিন্তু মানালির ধৈর্য শেষ হতে তেমন কোনো সময় লাগে না। দোষ, এমন জানলে ওদের কথা শুনে বুকিং না করলেই হতো। কতক্ষণ দাঁড়িয়ে থাকবো বলতো? এমন নানান কথার মাঝে দুটো সাইকেলে তিনজন পুরুষ ও এক মহিলা এসে উপস্থিত হয়। প্যান্ট শার্ট পরা একজন হাত বাড়িয়ে বলে, আমি কালাচাঁদ সরেন, কই দেখি তো বুকিং এর কাগজটা। চটপট কাগজখানা বের করে দেয় মানালি। মনোযোগ দিয়ে সরেন সেটি দেখার ফাঁকে পাশ থেকে দ্বিতীয় জন বলেন, আমি প্রধান সুরেন হেমব্রম। কালকে আমাদের গায়ে স্বাধীনতা উৎসব, আজ সন্ধ্যেতে তার শুরু। আপনাদের নেমন্তন্ন জানাতে এসেছি। তৃতীয় ব্যক্তির পাশে চুপ করে দাঁড়িয়ে থাকা মহিলার উদ্দেশ্যে সরেন বলেন, চল কালিদাসী, ঘরটা সাফ করে দিবি। কালিদাসী, সুরেন, সরেন সহ মিছিল করে সবাই বনপথে পা বাড়ায়। বাড়িটা বাংলো নয়, বনকর্মীদের রেস্ট হাউস। দুটো ঘরের একটাই একটা খাট পাতা, অন্যটাই বিশাল এক টেবিল, দুটো ভাঙা আর দুটো গোটা চেয়ার। শোবার ঘরের এক পাশে গ্রিল ঢাকা বারান্দা, অন্য পাশে জলহীন স্নানঘর। বাইরের উঠোনে সিমেন্ট বাঁধানো চাতালে টিউবওয়েল বসানো। ফাইন, কি বল? বন্ধুর দিকে তাকিয়ে উচ্ছ্বাসিত হয় মানালি। উত্তরে মৃদু হাসে সোনালি। সোনালিকে ছেড়ে সরেনকে ধরে মানালি। আচ্ছা সরেন, রান্নার কি হবে? আমাদের সঙ্গে মাছ আছে, সারেঙ্গা থেকে নিয়ে এসেছি। হয়ে যাবে, ঘর থেকে রেঁধে দিয়ে যাবে কালিদাসী। এই জঙ্গলে জানোয়ার আছে? আছে না? কি কি জানোয়ার আছে? সজারু, খরগোশ, সাপ, ইঁদুর, বেজি, গোসাপ সব আছে। সাপের কথা শুনে কিঞ্চিত শঙ্কিত বোধ করে সোনালি। তিনজন পুরুষের নীরব ঝাঁকড়া চুলের লোকটি কালিদাসীর সঙ্গে সাফাইয়ের কাজে হাত লাগায়, জল ভরে দেয় স্নানঘরের চৌবাচ্চায়। তারপরে উঠোনে কাঠকুটো জেলে সসপ্যান বসিয়ে চা করে এনে দেয় সবাইকে। চায়ের কাপটা নিয়ে সোনালি জিজ্ঞেস করে, তোমার নাম কি? লজ্জিত হাসি লুকোয় সে চায়ের ট্রের আড়ালে।
বলে, কালিদাসের মরদ আছি, চান্দু। বাকিরা যে যার মতো ব্যস্ত দেখে সোনালি চান্দুর সঙ্গে আলাপ জোড়ে। কেন্দায় স্কুল আছে, কজন মাস্টার মশাই, তুমি কত দূর পড়েছো? কালিদাসী কি একই গায়ের মেয়ে? কতদিন বিয়ে হয়েছে তোমাদের? ছেলে পেলে কটি? সব প্রশ্নের উত্তরেই মিষ্টি করে হাসে চান্দু। কাজ করতে করতে কালিদাসী মুখ ঝামটা দিয়ে ওঠে, উত্তরটা দে, ম্যাডাম তাকে শুধাইছে না? তারপরে সোনালির দিকে তাকিয়ে ইশারায় দেখায় ও কানে শুনতে পায় না। বিকেলে গায়ে নিয়ে যাবে বলে সরেন তার ফোন নম্বর দিয়ে বাকিদের নিয়ে যেমন এসেছিল তেমন বিদায় নেয়। গায়ের স্কুল বাড়িতে সব ব্যবস্থা হয়ে যাবে আশ্বাস দিয়ে ওদের গাড়ি আর ড্রাইভারকেও সঙ্গে নিয়ে যায়। কালিদাসীর হাতের রান্না ঝাল হলেও ছিল অপূর্ব স্বাদু। খেয়ে দিয়ে সাটিয়ে ঘুম লাগালো দুজনে। সন্ধে লাগার ঘন্টাখানেক আগে সরেন গাড়ি নিয়ে হাজির, নিয়ে যাবে গায়ে। সেখানে উৎসব আছে। উৎসবই বটে। গায়ের মাঝ মধ্যিখানে গোবর নিকোনো উঠোনের এক পাশে ছোট্ট নিচু একটা বেঞ্চি, আর চারপাশ জুড়ে তালপাতার চ্যাটাই পাতা। সেখানে বাচ্চা কাচ্চা নিয়ে বউ মেয়েদের ভিড়। চ্যাটাই শেষে দল বেঁধে দাঁড়িয়ে ছেলে মরদরা। বেঞ্চির উল্টো দিকে একটা শতরঞ্চির ওপরে বসে প্রধান সহ ৮-১০ জন মানুষ। প্রধান বাদে সবার খালি গা, পরনে ধুতি, মাথায় বো করে লাল হলুদ কাপড়ের উড়নি বাঁধা, হাতে বাঁশের তীর ধরুন। প্যান্ট শার্ট পরা জনাষ্টেক মানুষ ওদের পিছনেই দাঁড়িয়ে, হাতে তাদের লাঠি। উঠোনের চারপাশে খানিক দূর দিয়ে বাঁশের মাথায় টিমটিমে হলুদ বাল্ব ঝোলানো। সরেন ওদের দুই বন্ধুকে সম্মানীয় অতিথির জন্য পেতে রাখা বেঞ্চে বসিয়ে পাশেই দাঁড়িয়ে রইল। প্রধান হেমব্রম সাহেব নিজস্ব ভাষায় কিছু বক্তব্য রাখলেন। সরেন ওদের তা তর্জমা করে বুঝিয়ে দিল। ওই ধুতি আর প্যান্ট শার্টের দল সাঁওতাল বিদ্রোহের অভিনয় করে দেখাবে, আর তাই দিয়েই শুরু হবে স্বাধীনতা উৎসব। চোখের সামনে তীর ধনুকের শক্তি ধূলিসাৎ হয়ে গেল বন্দুকের। এখানে লাঠিটাই বন্দুক শক্তির সামনে। কিন্তু উদ্যম হারল না, প্রতিবাদের জয় হলো। মানতেই হলো বিদ্রোহের দাবিকে। যে দাবি জন্ম জন্ম ধরে অনুচ্চারিত ছিল তা পেল স্বীকৃতি। বাধ্য হলো অত্যাচারী শাসক পদানত অত্যাচারীদের কথা শুনতে ও মানতে। স্বাধীনতার প্রথম ধাপ উত্তীর্ণ হলো চোখের সামনে। ঘটনার প্রবাহমানতায় দুই বন্ধু এতটাই আপ্লুত হয়ে পড়েছিল যে কত সময় জুড়ে অভিনয় চলল তার হিসেব ছিল না। শেষে ছেলে মেয়ে সবাই মিলে মাদলের দ্রিমি দ্রিমি বোলের সামনে যখন নাচ জুড়ল, আনন্দ উৎসবে মাতল, হুঁশ ফিরল তাদের। সোনালি মৃদু স্বরে মানালিকে জিজ্ঞেস করে, দেখলি স্বাধীনতা অধিকারের লড়াই, বুঝলি? ঘাড় নেড়ে মানালি তড়াক করে উঠে পড়ে। নাচের দলে মিশে কোমর দুলিয়ে পা মেলানো শুরু করে দেয় সে। আগে খেয়াল হয়নি, উঠোনের দুপাশে বিশাল হাড়ি নিয়ে বসে আছে গায়েরই বয়স্ক মহিলারা। সবাই ফাঁকে ফাঁকে সেখানে গিয়ে ঢুকু ঢুকু গলায় ঢেলে নিচ্ছে সুস্বাদু হাড়িয়া। কেন্দা গ্রামেই খাবার নেমন্তন্ন ছিল দু বন্ধুর। ঝাল ঝাল শুকনো দেশি মুরগি ছাতুর, মাশরুমকে ছাতু বলেন স্থানীয়রা, ছাতুর ঝোল, মোটা চালের গলা ভাত আর পিঁপড়ের চাটনি জব্বর ছিল রাতের খাবার। পরদিন বান্দোয়ান ঘুরে কলকাতা ফেরার কথা ছিল মানালিদের, কিন্তু সকালে ড্রাইভার এসে জানায় সরেনবাবু নিষেধ করেছেন, ম্যাডামদের থাকতে হবে স্বাধীনতার মূল উৎসবে। তাই জল খাবারের ডাব্বা নিয়ে স্বয়ং সরেন হাজির। বলে, চটপট রেডি হয়ে নিন, অমৃত মহোৎসবের পতাকা তোলা হবে, আপনাদের থাকতেই হবে সেখানে। কোনো অজর আপত্তি ধোপে টিকলো না। ৯টায় স্কুল বাড়িতে সারা গায়ের মানুষের সঙ্গে ওরাও হলো হাজির। কাগজের তিরঙা পতাকায় একতলা স্কুল বাড়িটা সেজে উঠেছে। মাঠের মাঝে রঙিন কাগজের শিকলি জড়ানো বাঁশের ডগায়
পুতলি করে লাগানো আছে দড়ি বাঁধা কাপড়ের তেরঙা পতাকা, নিচে ফুল দিয়ে আলপনা কাটা। গ্রামের মানুষের ভিড় উঠোনে, সবার পেছনে পুরুষের দল, তারপরে মহিলা ও শিশুরা। পতাকা স্ট্যান্ডের একপাশে অর্ধচন্দ্রাকারে দাঁড়িয়ে স্কুলের বাচ্চারা, এপাশে দুখানা চেয়ার রাখা, তার একটাই আদুল গায়ে হাঁটুর ওপরে গাঢ় কমলা রঙের কাপড় পরা এক বর্ষিয়ান মহিলা। সোনালি আর মানালি কোনো কথা না শুনে দাঁড়ায় গিয়ে স্কুলের বাচ্চাদের পেছনে। হেমব্রম এলেন, খালি চেয়ারে বসলেন, তারপরে মাঠ জুড়ে সম্মিলিত স্বরে উচ্চারিত হলো, বন্দে মাতারাম। বর্ষিয়ান সেই মহিলার হাতে দড়ির টানে পতাকা হাওয়ায় ডানা মেলে দিল, আর জনগণ মন গানে মিলে গেল সবাই। সোনালীরা ভাবছিল এরপরে হয়তো বক্তৃতা হবে, স্বাধীনতার বাণী শোনাবেন প্রধান। সেসব কিছুই হলো না, বদলে সেই বর্ষিয়ান মহিলাকে গ্রামের প্রাচীনা বলে পরিচয় করিয়ে মুখের সামনে মাইক্রোফোন খানা ধরলেন হেমব্রম সাহেব। প্রাচীনা গলা খাকারে দিয়ে বললেন, আমি দুর্গা সরেন বটে, এসব কথা কি বলব, আমরা তো বরাবর স্বাধীনই বটে। নিস্তব্ধ মাঠে দুর্গা সরেন আরো যোগ করেন, সাঁওতালরা সেই যে লড়াই শুরু করেছিল তাতেই তো দেশ স্বাধীন হলো, তাদের লড়াইয়েই তো সবার উৎসাহের শুরু। আর এখন দেখো দেশটা চালাচ্ছে কে? না, দ্রৌপদী মুর্মু। সে কে? আমাদেরই একজন তো, নাকি? প্রাচীনার উচ্চারিত প্রতিটা শব্দ মাঠের কোনায় কোনায় অনুরণিত হতে থাকে। হঠাৎই নিশ্চুপ জনতার করতালিতে ভেঙে যায় সে নৈশব্দ। ধন্যবাদ সবাইকে, নমস্কার। নমস্কার। আমরা খুব সুন্দর করে শুনলাম সবিতা রায় বিশ্বাসের পড়া গল্প স্বাধীনতা। সুন্দর পড়েছেন তিনি, আমাদের কাছে আওয়াজটাও খুব ভালোভাবে এসেছে, এই জন্য আরো আমাদের ভালো লেগেছে। আমি এখন সুব্রত বসুকে বলবো, দাদা আপনি এবার মাইক অন করে এই গল্পটি নিয়ে একটু আলোচনা করুন। সুব্রত দা। শুভ সন্ধ্যা সকলকে, আমার নমস্কার। আমাকে এই গল্পটি আলোচনার জন্য তপনবাবু বলেছেন আর কি। গল্পের নাম স্বাধীনতার তাৎপর্য বোঝাতেই বোধহয় দুবার ব্যবহার করা হয়েছে। স্বাধীনতার অর্থ হচ্ছে নিজস্ব অধীনে থাকা। বাস্তবে তা কতখানি সম্ভব এই প্রশ্ন অবশ্য থেকেই যায়। গল্পে আমরা দেখতে পাই কর্মরতা স্বাধীনচেতা দুটি মেয়ে স্বাধীনতার দিবসের সঙ্গে সপ্তাহান্তে ছুটি কাটাতে চলে এসছে শহরের জনমুখর থেকে অনেক দূরে, কেন্দা একটা সাঁওতাল অধ্যুষিত গ্রামে, জঙ্গলমহলই বলা যায়। এই গল্পটা পড়তে পড়তে আমার মনে পড়ছিল সত্যজিৎ রায় পরনের দিনরাত্রির কথা। সেখানেও 4টি যুবক এরকম শহর ছেড়ে চলে গিয়েছিল এবং সেখানে দেখানো হয়েছিল সভ্য জগতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে খবরের কাগজটা গাড়ি থেকে ফেলে দেওয়া হয়। এখানে অবশ্য সেরকম কোনো প্রতীকী ব্যবহার করা হয়। এখানে স্কুল একটা আছে ঠিক, কিন্তু শিক্ষার হার খুবই কম। গল্পে দেখতে পাই সাঁওতালরা তাদের মতন করে স্বাধীনতা দিবস উদযাপন করছে। গল্পে একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে যেন সাঁওতালরা বিশ্বাস করে যে তাদের পূর্বপুরুষরা ব্রিটিশদের বিরুদ্ধে যে বিদ্রোহ করেছিল তার ফলস্বরূপই বোধহয় এই স্বাধীনতা। অথচ স্বাধীনতা সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল 1855 সালে, যদিও পশ্চিমবঙ্গে নয়, এখন যেটা ঝাড়খণ্ডের সেই রকম অঞ্চলে। তারপর স্বাধীনতা আসতে প্রায় 100 বছর লেগে গেছে। সেই বিদ্রোহ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। গল্পের খাতিরে আমরা সেই বিশ্বাসের মূলে আঘাত করবার কোনো ইচ্ছে নেই। সাঁওতাল মেয়েরা নিজেরাই স্বাধীন, এই কথাটা কিন্তু অসত্য নয়। সংসারের খাটাখাটুনি,
তারাই করে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তারা নেয়, পুরুষদের তুলনায় অনেক বেশি তারা স্বাধীন। সেই হিসেবে ঠিকই আছে, তাদের সম্প্রদায়ের একটি মেয়ে আজ রাষ্ট্রপতি, তিনি দেশ চালান কিনা সে তর্কে যাওয়ার আমার দরকার নেই। তবে সে আত্মগরিমা যে তাদের আছে এটা স্বাভাবিক, আজকে আমার হলেও থাকতো সেটা। এই গল্পটি অত্যন্ত সাদামাটা ভাষায় লেখা, পাঠককে আকর্ষণ করবার মতন কোনো চমক বা কৌতূহল নেই। যে বিষয়বস্তুর ওপর গল্পটি দাঁড়িয়ে আছে তাও কিন্তু খুব পুরনো। গল্পটির মধ্যে দুটি অনুষ্ঠানের উল্লেখ রয়েছে। আমার মনে হয় একটি অনুষ্ঠানের মাধ্যমেই বক্তব্যটিকে প্রতিষ্ঠা করা যেত। পতাকা উত্তোলনের পর সাঁওতাল বিদ্রোহের নাটক বোধহয় আরো বেশি জমতো বলে মনে হয়েছে। আর একটি কথা, এই গল্পেতে যে খড়গপুরের প্রসঙ্গটা আমার কাছে একটু অতিরিক্ত বলেই মনে হয়েছে। আর একটি কথা, এখানে বলা হচ্ছে যে সুস্বাদু হাঁড়িয়া। হাঁড়িয়া যারা খেয়েছেন তারা জানেন হাঁড়িয়া কতখানি সুস্বাদু হয়। অবশ্য আসল কথা, গল্পের উপাদান এখানে বড্ডই কম, তার থেকে বরং ভ্রমণ কাহিনীর উপাদান অনেক বেশি। তাই অভিঘাত তৈরি করার কথা ছিল, তা ঠিক মতো হলো না। কে বেশি স্বাধীন, সাঁওতাল মেয়েরা নাকি সৌরই দুটি মেয়ে যারা বেড়াতে গেছে ওখানে? এই দ্বন্দ্ব পরিস্ফুট হবার আগেই গল্পটি শেষ হয়ে যায়। লেখক যদি পাঠকের ওপর ছেড়ে দিতে চান তাহলে আমি বলবো গল্পটিকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারত। এইটুকুই, এর থেকে বেশি কিছু আমার বলার নেই। ধন্যবাদ দাদা। অত্যন্ত মনোজ্ঞভাবে, সুচারুভাবে সুব্রত দা এই গল্পটির আলোচনা করলেন। আমরা অত্যন্ত ঋদ্ধ হলাম এতে। আমাদের আজকের অনুষ্ঠানের শেষ গল্প, ছোট গল্প, সেই গল্পের নাম আধুনিক। এই আধুনিক নামের গল্পটি পাঠ করে শোনাবেন সানা দে, এবং এই গল্পটি আলোচনা করবেন নরেশ জানা। আমি গল্প পাঠিকা সানা দেকে অনুরোধ করছি গল্পটি আমাদের সামনে রাখার জন্য। সানা দে। নমস্কার, শোনা যাচ্ছে আমায়? একদম পরিষ্কার শোনা যাচ্ছে। আচ্ছা, আমি পাঠ করছি আধুনিক গল্পটি। আমার থেকে তুমি অনেক বেশি সুখী ছিলে। কথাগুলো খুবই নিরীহ কিন্তু হৃদয় বিদারক। এই কথাগুলো দেওয়ালে ঝোলানো সাদা কালো ছবিটাকে বলেই চলেছেন কলাবতী। ছবির অমন সুন্দরী 19 বছর বয়সী মেয়েটার মুখ হাসি হাসি, ভাসা ভাসা চোখ। মেয়েটিও কলাবতীকে বোঝাতে চায়, এতগুলো বছর পেরিয়ে এসে এখন সংসার সমুদ্রের উথাল পাতাল ঢেউয়ের সামনে ভয় পাচ্ছ? সাঁতারের সব কৌশল ভুলে গিয়েছো? তাহলে নিজেকে বদলাও সময়ের সঙ্গে। প্রায় পৌরত্বে পৌঁছে গিয়েছেন কলাবতী। 35 বছরের সংসার জীবন, এতদিন তার নির্দেশ ছাড়া এ বাড়িতে এক বিন্দু হাওয়া পর্যন্ত ঢোকার অনুমতি পেত না। এখন বদলাতে হবে তাকে। একমাত্র ছেলের বউ, সে কিনা বউ ভাতের দিন সকালে ব্রেকফাস্ট টেবিলে এসেছে স্লিপলেস নাইটি পরে। গয়না, শাড়ি, আলতা রাঙা পা এসব ছাড়া নতুন বউ মানায়? তাই ছেলে শুভকে ডেকে কলাবতী চাপা গলায় বলেছিলেন, বাবু, তোর শাড়িটা কি পরেছে? এক ঘর লোকের সামনে নতুন বউকে কি এ পোশাকে মানায়? এ পোশাক পরার জন্য সময় তো পালিয়ে যাচ্ছে না। বিরক্ত হয়েছিল শুভ। তুমি এবার থামো মা, ডিসগাস্টিং, যত সব সেকেলে মেন্টালিটি। আজকাল এটাই ট্রেন্ড, নিজেকে এবার বদলাও। ছেলের মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকেন কলাবতী। খুব অশোভন বা অনুচিত কিছু দাবি করে ফেলেছিলেন তিনি, নাকি সত্যি বিয়ের পর ছেলে কাছছাড়া হয়ে যায়? পুরো আজকের জেনারেশন ভীষণ ম্যাচিওর। ছি ছি বৌদি, নিজেকে আপ টু ডেট করো। বিয়েতে এসে সুযোগ পেয়ে গরম তেলে ফোড়ন দিয়ে দেয় কলাবতীর ননদ। সামান্য ব্যাপার, তাকে কেন্দ্র করে শুভর বৌভাতের দিন খুশির ভেতর বিষাদের চোরা স্রোত বয়ে যায়। রাতে বিছানায় এসেও ঘুম এলো না। ছবিটার দিকে আবার চোখ গেল।
সাদা কালো ছবিতে শাড়ির রং বোঝা যায় না, তবে সিঁথিতে লাল সিঁদুর দেখতে দেখতে ছবির গা থেকে একটা অতীত স্মৃতির পাতা খুলে খুলে উড়ে বেড়াতে লাগলো ঘরময়। তার সামনে বসে পড়লেন কলাবতী। ওই তো স্পষ্ট হচ্ছে এবাড়ির সিংহ দরজা। দুধে আলতায় পা ফেলে এগিয়ে আসছে মেয়েটা। কত বয়স যেন, 19 বছর। খুব ফর্সা, মাথা ভর্তি চুল, সবাই প্রশংসা করছে রূপের। ক পা হেঁটে এসেছিল মনে নেই, শুধু মনে আছে ভারী গয়না, শাড়ি, বারবার মাথা থেকে আঁচল খসে পড়ছে। শাশুড়ি মা এগিয়ে এসে চুলের কাঁটা দিয়ে মাথার খোঁপায় আঁচলটা আটকে দিলেন, যা আর কখনো খোলেনি। ভিড়ের মাঝে কেউ বললে, এ মা, নতুন বউ কেমন করে হাঁটছে, খড়ম্পা নয় তো? শাশুড়ি মা কানের কাছে মুখ নিয়ে এসে বললেন, সামনে তাকিয়ে হাঁটো। দীর্ঘ সময় পর অতীত থেকে বর্তমানে ফিরে নিজের দুই পায়ের দিকে চোখ চলে যায় কলাবতীর। ক্লান্ত, বয়সের চাপে চামড়া ঈষৎ কুঁচকানো। আজকাল বেশি হাঁটলে পা দুটো ব্যথায় টনটন করে। হাতায় কুচি লাগানো ব্লাউজ, নীল জর্জেটের শাড়ি, খোপায় জুঁই ফুলের মালা, কপালে চন্দনের ফোঁটা দিতে দিতে শাশুড়ি মায়ের স্পষ্ট নির্দেশ, বৌভাতে সব বড়দের পায়ে প্রণাম করে আশীর্বাদ নেবে। নতুন জীবনের শুরুতে বড়দের আশীর্বাদ আর সকলের ভালোবাসা খুব দরকার। ছবির মেয়েটির মাথায় সেদিনের জুঁই ফুলের মালা, কপালে চন্দন, ঠিক শিবছায়া পার্বতীর মতো লাগছে। পার্বতীর অপর নাম কলাবতী। ফুলশয্যার রাতে তাই তার কাঙ্ক্ষিত মানুষটি ভালোবেসে তার নাম দেয় কলাবতী। সেদিন কত মানুষের পায়ে হাত রেখে প্রণাম করেছিল নতুন বউটি। কলাবতী নিজের হাত দুটো আলোর দিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকে। এখানেও বয়সের ছাপ স্পষ্ট। কপালে চিবুতে বলি রেখার থাবা, চুলের রাশিতে রূপালী রেখা। কলাবতীর মাথা ধরে আসে। মেয়েটির সঙ্গে আজ আর কথা বলতে ভালো লাগে না। উঠে আলোটা নিভিয়ে দেয়। মোষের রঙের মতো অন্ধকার নেমে আসে ঘরের ভেতর। সেই অন্ধকারে ছবির মেয়েটিও নিভে যায়। মুখ গুজে শুয়ে থাকেন কলাবতী। এভাবে শুয়ে আছো যে, শরীর ঠিক আছে তো? কপালে একটা ভালোবাসার উষ্ণ ছোঁয়া। বুঝতে পারে আশিস মাথায় হাত রেখেছে। ঘর আলোয় ভরে গেছে। এমনি শুয়ে পড়তে চোখটা লেগে গিয়েছিল। অনেকক্ষণ এসেছি, টের পাওনি। যাক, শুভর বিয়েটা নিশ্চিন্তে মিটে গেছে। বাবা মা হিসাবে আমাদের দায়িত্ব শেষ। এবার ওরা সুখে থাকবে। গলায় আটকে থাকা শুভর কথাগুলো প্রায় বলে ফেলেছিল কলাবতী। বলতে গিয়েও থেমে যান। খুশির আলোয় চকচক করছে আশিসের মুখে। দায়িত্বশীল পিতা। সদ্য তিনি পিতা হিসাবে একটা বড় দায়িত্ব পালন করেছেন। কলাবতীর মুখটা আলোর উল্টো দিকে ফেরানো, সেখানে সাদা কালোর শেড। আশিস টের পান না, টের পাওয়ার কথাও না। আজ ওদের যৌথ বিলাস যাপনের দিন নয়। কলাবতী একা একটা নতুন জীবনে প্রবেশ করেছেন, সবে শাশুড়ি হয়ে। জেনারেশন গ্যাপে তিনি কি সত্যি ব্যাকডেটেড, নাকি শাশুড়ি হয়ে এক ধরনের জেলাস, সংসারে ক্ষমতার বন্টন এসব নিয়ে দ্বিধায়? সমস্যাটা কি তার ভেতরেই, না হলে আশিসের মতো তো সে? হাজার প্রশ্ন ভিড় করে আসে। একটু পরে আশিস ঘুমিয়ে পড়তেই বারান্দায় এসে দাঁড়ান কলাবতী। বারান্দার করিডর, সামনের প্রাচীর, প্রাচীরের গায়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা কৃষ্ণচূড়া গাছটা দুধ সাদা চাঁদের আলোয় ভেসে যাচ্ছে। একটা সাদা ডানাওয়ালা পেঁচা চাঁদের আলো মেখে ডানা ভাসিয়ে উড়ে গেল কোথাও। কাছেই ঝিঝি পোকা ডাকছে। বিশ্ব চরাচর জুড়ে শুধু আলো, কোথাও দ্বিধা নেই, দ্বন্দ্ব নেই। কলাবতীর মনটা হু হু করে ওঠে। শুভদর্শার বেডরুম দোতলার সিঁড়ির ঠিক পাশে। 16x18 রুমখানা তোষা নিজের মনের মতো করে ডেকোরেশন করিয়েছে। রুমের কালার কম্বিনেশন, লাইটিং, আসবাবপত্র,
ওয়াল হ্যাঙ্গিং থেকে ফুলের ঝাড় তোষার ভিতর আশ্চর্য একটা গৃহিণীপনা মুগ্ধ করে দেয়। শুভ আজকাল মাকে কিছুই বলে না, কলাবতীও ছেলে বৌমার ব্যাপারে মাথা ঘামান না। সংসারে কাজের লোকেদের ছাড়া আর কাউকে কিছু নির্দেশ দেন না। দেয়ালে ঝোলানো সাদা কালো ছবিটাও খুলে সরিয়ে দিয়েছেন। এখন সময় পেলেই তানপুরাটা নিয়ে বসেন, রেওয়াজ করেন। সুর এখনো তাকে ছেড়ে যায়নি বোঝা যায়, শুধু সংসারের চাপে বন্দী হয়েছিল। অবলীলায় গেয়ে যান আশাবাড়ি, দীপক, মেঘমল্লার। শুনতে শুনতে মুগ্ধ হয়ে আশিস বলেন, সংসার থেকে তুমি কি সন্ন্যাস নিলে নাকি? আমি কি চিরকাল থাকবো? সংসারে চিরকাল কারোর প্রয়োজনও থাকে না। আশিস স্ত্রীর অভিমান বোঝেন। আষাঢ়ের আকাশ থেকে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, এ মৌসুমের প্রথম বৃষ্টি। কলাবতী জানলার ধারে এসে তানপুরাটা নিয়ে বসেন। বৃষ্টির এই রূপ কতদিন দেখেননি। আসলে সবকিছু দেখার জন্য চোখের সঙ্গে একটা মন লাগে। কলাবতীর মন আর চোখ আজ এক হয়ে তানপুরায় মেঘমল্লারের মূর্ছনা ছড়িয়ে দিচ্ছে। সঙ্গীত সাধনায় মগ্ন তিনি প্রথমে টের পেলেন না তার বাড়িরই অন্যত্র সংলাপ বিনিময় ছড়িয়ে পড়ছে খর উত্তাপ। তুমি আমার কথাটা একটু বোঝো শুভ। কি বুঝবো? এতে আবার বোঝার কি আছে? শুভ, আমি একজন মডেল। তোমার সঙ্গে পরিচয় আগে থেকেই সহেলি দত্তের ডিজাইনার ড্রেস পরে আমি নিয়মিত ফ্যাশন শোতে হাঁটতাম। সেই সূত্রেই আমাদের আলাপ। তুমি জেনে বুঝেই সম্পর্ক তৈরি করেছিলে। তাছাড়া এবার এটা একটা কন্টেস্ট, রূপ শ্রীমতী 2021 বিউটি কন্টেস্ট। উইনার হতে পারলে আমার কেরিয়ারের দরজা খুলে যাবে। এটা একটা গোল্ডেন অপরচুনিটি, আর জেতার ব্যাপারে আমি 100% কনফিডেন্ট। কি কেরিয়ার করছো? সেই তো ছোট জামা কাপড় পরে মুখে রং মেখে র্যাম্পে হাঁটা, পাশ থেকে জনতা হাততালি দেবে আর শরীরের প্রতিটি ইঞ্চি চেটেপুটে ভোগ করবে। আগে যা করেছো, এসব আর এখন নয়। নয় মানে? এমন তো কথা ছিল না। এ তো টিপিক্যাল হাজবেন্ডের মতো কথা বলছো। উত্তর পাল্টা উত্তর, প্রশ্ন পাল্টা প্রশ্ন। বেডরুমের হাওয়া ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। এখন আর কেউ কারোর কথা শুনছে না, নিজের ডিফেন্স সাজাচ্ছে। অবশেষে শুভ তোষার দাম্পত্য কলহ চার দেওয়ালের গণ্ডি ছাড়িয়ে ছিটকে বাইরে আসে। কলাবতীর সুর নিভতে থাকে, লয় কেটে যায়, কানে আসে সবকিছু। প্রথমটায় বিচলিত হয়েও পরে নিজেকে সামলে নিয়ে আবার রেওয়াজে মন দেন। ঝনঝন জানলার কাছে ভারী কিছু পড়ল। দরজায় দড়াম করে সজোরে আওয়াজ। শুভ চিৎকার করে উঠল, আউট! আই সে গেট আউট! কিছুক্ষণের মধ্যেই দুটো ট্রলি ব্যাগ ট্রেনে নিয়ে তোষা নেমে আসে দোতলা থেকে। তার দু চোখে জল ও আগুন। সিঁড়িতে কলাবতীর সঙ্গে চোখাচোখি হতেই মুখ ফিরিয়ে নেয়। বাইরে এসে ক্যাবে জিনিসপত্র তুলে আর পিছন ফিরে দেখে না। কয়েকদিনের মধ্যেই সবাই সবকিছু বুঝে যায়। সবার কাছে সবটা জলের মতো পরিষ্কার হয়ে যায়। যা পরিষ্কার হলো না তা কলাবতীকে নিয়ে আবার শুরু হলো গুঞ্জন। আত্মীয় স্বজনদের মুখে ছিচিৎকার, মায়ের জন্যই তো ছেলে এমন, ছেলের বউকে ঘর করতে দিলে না। ছেলেকে বৌমার বিরুদ্ধে উস্কে এখন বৌমা চলে যাওয়াতে নিশ্চিন্তে তানপুরার সুর তুলছেন। বাদ গেল না বাড়ির কাজের মেয়েরাও। মিনতির মাও ফিসফিসিয়ে বলে, কি শক্ত গিন্নিমা, ছেলের মনে সুখ নাই, তাও উনি বৌমারে ফিরিয়ে আনবো না। ছেলে কি আর মুখ ফুটে কইতে পারে? আর ফিরে এলো না তোষা। শুধু শুভর মধ্যে অনেক পরিবর্তন এসেছে। বাবার ব্যবসায় মন দিয়েছে, সারাদিন ব্যস্ত থাকে, মায়ের সঙ্গে গল্প করে। ছেলেকে অনেক সহজ স্বাভাবিক মনে হয়। তার আচরণে এখন কলাবতীও খুশি। সবাই জানে সে তো এরকমই চেয়েছিল। আচ্ছা, আমরা কোথাও যেতে পারি না একসঙ্গে কোথাও ঘুরতে?
আশিস যেন ভেতরে ভেতরে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য ছটফট করতে থাকেন। কালকেই চলো সন্ধেবেলা সুকান্ত সদনে ফাংশন, আমার গুরুজি আসছেন, সকলে মিলে একসঙ্গে অনুষ্ঠান দেখে বাইরে খেয়ে ফিরবো। বহুদিন পর গুরুজির সঙ্গে দেখাও হবে, বলেন কলাবতী। শুভ রাজি হতে কলাবতীর টিকিট কেটে যাওয়ার ব্যবস্থা করে ফেলে। রাস্তার ভিড় পেরিয়ে অনুষ্ঠানে পৌঁছাতে দেরি হয়ে যায়। মঞ্চে তখন কলাবতীর গুরুজি সন্ধ্যার আগের বন্দিশে নিমগ্ন। তার মন্ত্রকণ্ঠে তান কর্তব্যে শ্রোতারা মন্ত্রমুগ্ধ। ভেতরে ঢুকে ওরা নির্দিষ্ট সিটে বসে পড়েন। সুরের রেশ শেষ না হতেই ঘোষক মঞ্চে আসে, ঘোষণা করে, এবার অনুষ্ঠানের মূল পর্ব, রূপ শ্রীমতী 2021-এর ফলাফল। ফাইনালিস্ট 3 প্রতিযোগিনী। মঞ্চে আসছেন ফার্স্ট রানার আপ আর সেকেন্ড রানার আপের সঙ্গে এ বছরের বিজয়িনী তোষা বসু। তোষা নাম শুনেই চমকে উঠে ক্রুদ্ধ সাপের মতো ফনা তুলে শুভ বলে, মা, তার মানে এই অনুষ্ঠান তুমি জেনে শুনেই আমাদের আনলে? ততক্ষণে তোষা মাইক্রোফোন টেনে নিয়েছে, যাবতীয় স্পটলাইট তার মুখের ওপর। সে বলে চলেছে, একটা সময় এই প্রতিযোগিতায় আমার অংশগ্রহণ করাই অনিশ্চিত হয়ে পড়ে। প্রিয়জনের মুখ চেয়ে যখন আমি বিউটি কন্টেস্ট থেকে সরে দাঁড়ানোর কথা চিন্তা করছিলাম, তখন একজন আমার পাশে দাঁড়িয়েছিলেন, হাত ধরে বুঝিয়েছিলেন নিজের রাস্তা থেকে না সরতে। প্রিয়জন যদি সত্যি কাছের হয়, সে একদিন সব মেনে নেবে। তিনি আমার শাশুড়ি মা। আজকের বিজয় আমার নয়, আমার শাশুড়ি মায়ের। ওনার মতো আধুনিক মনের একজন আমার পাশে না থাকলে আমি আজ এখানে পৌঁছাতে পারতাম না। উনি ফর্ম ভরে সাহস জুগিয়ে আমায় প্রতিযোগিতায় পাঠান। তারপর থেকে প্রতি মুহূর্তে জেতার জন্য উৎসাহ জুগিয়ে গিয়েছেন। আমি তাকে একবার মঞ্চে আসার জন্য অনুরোধ করতে চাই। নিজের কানকে বিশ্বাস করতে পারে না শুভ। সবিস্ময়ে পাশে বসা মায়ের দিকে তাকাতে গিয়ে দেখে সিটে মা নেই। বাবা মঞ্চের দিকে হাঁ করে তাকিয়ে আছেন। ওই তো মাকে মঞ্চে ওঠাচ্ছে। নিঃশ্বাস গরম হয়ে উঠেছে শুভর। কলাবতীকে প্রণাম করতে যাচ্ছিল তোষা। কলাবতী বাধা দিয়ে তোষাকে বুকে জড়িয়ে ধরে তার কপালে চুম্বন এঁকে দিচ্ছেন। প্রেক্ষাগৃহে আত্মালির বন্যা। শাশুড়ি বৌমার এই মিলন দৃশ্য ক্যামেরাবন্দি করছে শখানেক হাত। তোষার চোখে আনন্দ অশ্রু, তা বয়ে এসে যেন শুভকে ছুঁয়ে ফেলে। ক্রমশ শুভর ভিতরে ঢুকে যায়, ভিতরের জমাট প্রাচীর ধুইয়ে দেয়। নিজের অজান্তেই অন্যদের মতো শুভর হাত ওপরে ওঠে, পজিশন মতো মোবাইল ফোনটা ধরে ক্যামেরাটা অন করে, মুখে বিড়বিড় করে, কাছে থেকেও কত দূরত্ব। আর সে দূরত্ব কি দুর্ভেদ্য মা, তোমাকে কোনো দিনই বুঝতে পারিনি। নমস্কার, গল্পটি সমাপ্ত হয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ জানাই সানাদেকে, অত্যন্ত সুন্দর ভঙ্গিতে গল্পটি পাঠ করেছেন, আমাদের সামনে এনে দিয়েছেন। আমি এই গল্পের যিনি আলোচক নরেশ জানা, নরেশ দাকে বলবো, আসুন নরেশ দা, আপনার আলোচনা শুনবো। হ্যাঁ, অরিন্দমদা শোনা যাচ্ছে তো? একদম দাদা, পরিষ্কার। হ্যাঁ, ধন্যবাদ সানাকে, ধন্যবাদ। এই গল্পটা আমার কাছে আগেই পাঠানো হয়েছিল, তবনদা পাঠিয়েছিলেন। আর এই গল্প যদি নাও পাঠাতেন, সানা যেভাবে পড়লেন, আমি গল্পটা শুনেও আলোচনা করতে পারতাম। ধন্যবাদ। যাই হোক, চলে আসি আলোচনায়। শুরুতেই বলি যে গল্পে যে গদ্য ব্যবহার করা হয়েছে এবং যেভাবে ব্যবহার করা হয়েছে তা পাঠককে জলবত্তরণ গল্পের মধ্যে ঢুকিয়ে নেয়। পাঠক কোনো জটিলতা ছাড়া, কোনো হোঁচট ছাড়াই গল্পের শুরু থেকে শেষ অবধি একদম সাবলীলভাবে চলতে শুরু করেছে। সোজা কথায় যদি আমরা বলি, সানা যেরকম পড়েছেন ঠিক সেরকমই হয়তো সমস্ত পাঠকের কাছে এটি একটি সুখপাঠ্য গল্প। গল্পের প্লট বা কাহিনী যদি আমরা দেখি, তা খুব পরিচিত। সেই চিরায়ত দুটো সম্পর্কের সংঘাত, সময়ের সংঘাত,
সংঘাত এগিয়ে থাকা বনাম কোট আনকোট পিছিয়ে পড়া। অর্থাৎ কাহিনী বিন্যাসে দেখুন আমরা কোনো নতুন কিছু পাচ্ছি না, কিন্তু আগেই বললাম যে কথা যে এই বয়ান বা বুননের কৌশল আমাদের চর্বিত চর্বণের যে বিরক্তি সেটা কিন্তু এখানে উদ্বেগ করছে না। এটা গল্পকারের সাফল্য। আসলে আমাদের এটা মনে রাখতে হবে যে আমরা সবসময় নতুন বিষয় নাও পেতে পারি, একই বিষয় কিন্তু কিভাবে পাচ্ছি সেটাও আমাদের ভাবা দরকার। গল্পকারী গল্পে কিছু উপমা এবং শব্দের ব্যবহার করেছেন যা গল্পটিকে অলঙ্কৃত করেছে এবং কখনো কখনো একটা দার্শনিক সত্তায় পৌঁছে দিয়েছে। যেমন ধরুন একটা শব্দ ব্যবহার, একটা কথা ব্যবহার করা হয়েছে, একটা যে মোষের রঙের মতো অন্ধকার নেমে আসে ঘরের ভেতর। একটা অদ্ভুত কাব্যময়তা আমাদেরকে আবিষ্ট করে। কিংবা ধরুন আমি একটু কোট করছি, আশিস ঘুমিয়ে পড়তেই বারান্দায় এসে দাঁড়ান কলাবতী। বারান্দার করিডোর, সামনে প্রাচীর, প্রাচীরের গায়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা কৃষ্ণচূড়া গাছটা দুধ সাদা চাঁদের আলোয় ভেসে যাচ্ছে। একটা সাদা ডানাওয়ালা পেঁচা চাঁদের আলো মেখে হাওয়ায় ডানা ভাসিয়ে উড়ে গেল দূরে কোথাও। কাছে ঝিঝি পোকা ডাকছে, ঝিঝি। বিশ্ব চরাচর জুড়ে শুধু আলো, কোথাও দ্বিধা নেই, দ্বন্দ্ব নেই। কলাবতীর মনটা হু হু করে ওঠে। এই যে অনুভব, এই অনুভব একটা দার্শনিক অনুভব, যা কখনো কখনো অতি সাধারণ মানুষও অনুভব করে। যে আমার ব্যক্তিগত শোক, আমার ব্যক্তিগত যন্ত্রণা যাই হোক না কেন, যেমনটা রবীন্দ্রনাথ আমাদেরকে দেখিয়েছিলেন, আপনাদের মনে আছে যে রবীন্দ্রনাথের কন্যা মীরা যখন নিজে পুত্র শোকাতুর, নগেন্দ্রনাথ মারা গেছেন, রবীন্দ্রনাথ 25 বছর পরে তার পুত্র শোকের যে বর্ণনা মীরাকে দিচ্ছেন, যেভাবে সান্ত্বনা দিচ্ছেন, সেখানে বলছেন রবীন্দ্রনাথ যে সমী যে রাতে চলে গেল তার পরের রাতে রেলে আস্তে আস্তে দেখলুম জ্যোৎস্নায় আকাশ ভেসে যাচ্ছে, কোথাও কিছু কম পড়েছে তার লক্ষণ নেই। এখানে গল্পকার তার অনুভব বা কলাবতীর অনুভব এমন ভাবে এনেছেন যে রবীন্দ্রনাথের অনুভবের সঙ্গে মিলে যায়। অর্থাৎ এই যে উত্তরণ, এইটা একটা মুহূর্ত যে সৃষ্টি করেছেন, এই যে দার্শনিক মুহূর্ত, এটা সত্যি প্রশংসাযোগ্য। দুটো অদ্ভুত বিষয় লেখক বা লেখিকা যাই হোক তিনি এই গল্পে এনেছেন, যা দুটো তিনটে প্রজন্মকে ব্রিজিং করছে, সেতু বন্ধনের কাজ করছে। কিরকম দেখুন, সাদা কালো ছবিতে শাড়ির রং বয়ে যায় না, তবে সিঁথিতে লাল সিঁদুর দেখতে দেখতে ছবির গা থেকে একটা অতীত স্মৃতির পাতা খুলে খুলে উড়ে বেড়াতে লাগলো ঘর ঘর। এখন প্রশ্ন, যে ছবিতে যদি আপনি শাড়ির রং না বোঝেন তাহলে সাদা কালো ছবিতে সিঁথির লাল সিঁদুর কিভাবে দেখা যায়? এই প্রশ্নের উত্তর কিন্তু চলতি প্রজন্ম তার আগের প্রজন্মও করতে পারে, কারণ বিয়ের প্রথম সাদা কালো ছবি তোলার ব্যবস্থা এখন নেই। কিন্তু আমাদের মনে আছে, আমরা যারা 50 আমরা জানি যে স্টুডিওর যিনি শিল্পী থাকতেন তিনি একটি তুলি দিয়ে ওই লাল সিঁদুর সিঁথিটাই এবং একটি বিন্দু এঁকে দিতেন। লেখক এটা ধরিয়ে দিলে পারতেন। আরেকটি শব্দ দেখুন লেখক ব্যবহার করেছেন, খড়ম্পা। যারা জানেন না তারা খুঁজবেন যে খড়ম্পা জিনিসটা কি, কারণ এখন তো এই শব্দ ব্যবহার হয় না। এইভাবে লেখক সামাজিক এবং ঐতিহাসিক পরম্পরাকে গাঁথতে পারেন, এইভাবে একটা সেতু বন্ধনের কাজ করতে পারেন। অনেক হারিয়ে যাওয়া বিষয় আমাদের এই প্রজন্মের কাছে নিয়ে আসতে পারেন। লেখক এটা করেছেন এখানে, লেখক বা লেখিকা যাই। আরেকটা সংকট লেখক এখানে বা লেখিকা খুব সুন্দরভাবে এনেছেন। তাহলে দেখুন, বৌমার মধ্যে ঝগড়া, ছেলে বৌমার মধ্যে ঝগড়া, মতান্তর এবং বৌমার গৃহত্যাগ, এই সমস্ত ঘটনাবলীর যে দায় সমাজ শাশুড়ির উপর চাপিয়ে দিচ্ছে। এবং দেখুন এ ব্যাপারে গৃহ পরিচারিকা থেকে শুরু করে আশেপাশের বাড়ির গৃহিণীদের মধ্যে বোঝাপড়ার কোনো অভাব নেই, কোনো সাংস্কৃতিক পার্থক্য নেই। এইগুলো হচ্ছে গল্পের সম্পদ। কিন্তু আমার কিছু খামতিও মনে হয়েছে এই গল্পটা। গল্পের চরিত্ররা যাত্রা শুরু করলো নিজের মতো করে, কিন্তু শেষ অবধি তারা গল্পকারের ইচ্ছার দাস বা দাসী হয়ে পড়ল। কেন হলো? কারণ গল্পকারের শেষের দিকে দেখুন অনর্থক, মানে এই গল্পটা যখন শেষ হচ্ছে তিনি কোনো অনর্থক মনস্তাত্ত্বিক টানাপোড়েন রাখছেন না, তিনি নিজেরও রাখতে চাইছেন না, পাঠকেরও রাখতেন। কিংবা ধরুন একটা কাঙ্ক্ষিত সুখের পরিণতি বা সমাধান তিনি চেয়ে বসছেন। খুব চেনা পরিচিত আবেগগুলোকে যদি নতুন ভাবে ধাক্কা দেওয়া যায়, এই যে ধাক্কা দেওয়ার যে ঝুঁকি সেটা তিনি নিলেন। শাশুড়ি কেন বদলে গেলেন
কোন মানসিক রসায়নে তিনি জারিত হয়ে বৌমার ইচ্ছা পূরণ করলেন, অথবা কেন অত্যাধুনিক স্বামীটি হঠাৎ স্বামীর ইচ্ছে পূরণের বাধা হয়ে দাঁড়ালেন, এর কোনো যৌক্তিক পরম্পরা কিন্তু এখানে ব্যাখ্যায়িত হয়নি, যে কারণে এই গল্পটা শেষ অবধি পাঠক তুষ্টির গল্পে পরিণত হয়ে গেল। আমি গল্পকারকে এই জায়গাটা ভেবে দেখার অনুরোধ করব। ধন্যবাদ। ধন্যবাদ নরেশ দা, আমরা অত্যন্ত সমৃদ্ধ হলাম এইরকম আলোচনা আমাদের। হ্যাঁ অরিন্দম দা, আমি কি কিছু বলতে পারি এই গল্পটা নিয়ে? হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে সেটা হচ্ছে গল্পটা শুনে মনে হলো যে যিনি এটা লিখেছেন তিনি সম্ভবত প্রচুর পুরনো বাংলা সিনেমা দেখেন এবং একটি পুরনো বাংলা সিনেমার গল্প উনি নতুন করে আবার লিখেছেন। মানে ওই আর কি, যে সেই অত্যাধুনিক ছেলের বউ, প্রাচীন মানসিকতা বিশিষ্ট শাশুড়ি, এবং শেষে শাশুড়ি বিশাল এক উদার মনোভাবের পরিচয় দিয়ে ছেলের বউকে কন্টেস্টে জিতিয়ে দেওয়ার জন্য গোপনে যোগাযোগ করে তাকে উৎসাহিত করলেন, ইত্যাদি ইত্যাদি। তো প্রথম কথা হচ্ছে এখানে সময়ের যে একটা ব্যাপার, সেটা নিয়ে খুব দ্বন্দ্ব। মানে শাশুড়ি যদি 19 বছর বয়সে বিয়ে হয়ে আসেন, তাহলে আমি যদি ধরে নিই যে ছেলেটি মানে 30+, তাহলে শাশুড়ির সেই হিসেবে বয়স হয় 50+, বা খুব বেশি হলে 60। তো একজন এই মানে 50+ বা 60 যাদের বয়স এখন, তাদের বিয়ের সময় সম্ভবত সাদা কালো ছবি আর ছিল না, রঙিন ছবি তোলা হতো। মানে 50+ যাদের, তাদের তো অবশ্যই রঙিন ছবি তোলা হতো, সাদা কালো ছবির যুগ সে সময় শেষ হয়ে গেছিল। এবং প্রথম কথা এটা। দ্বিতীয় কথা হচ্ছে যে একজন 50+ বা 60-র যিনি মহিলা, তিনি কি এই আজকের যুগেও এতটাই প্রাচীনপন্থী যে বিয়ের দিন সকালে তার ছেলের বউ যদি স্লিভলেস ব্লাউজ পরে, ম্যাক্সি পরে যদি তিনি আসেন, তাহলে তার সাংঘাতিক কি বলবো, মানে সংস্কারে তার সাংঘাতিক ধাক্কা পৌঁছয়? এখনকার যুগ কি ঠিক সেই রকম যুগ? এই গল্পটা শুনে মনে হচ্ছে যেন আমি 70s বা 80s এর প্রথম দিককার যে বাংলা সিনেমাগুলো, সেই একটা বাংলা সিনেমার গল্প শুনলাম, বা মানে অনুভব করলাম, বা অভিজ্ঞতা লাভ করলাম। তো এই যে এই গল্পটা এমনই একটা গল্প যে মানে প্রথম কথা, ছেলে জানে সে একটি মডেলকে বিয়ে করছে, বিয়ের পরই তার মধ্যেও সাংঘাতিক রকম প্রাচীনপন্থী মনোভাব জেগে উঠলো। সে তখন বউকে বলছে, তুমি মুখে রং মাখছো, ছোট ছোট ড্রেস পরছো, লোকেরা খারাপ চোখে তোমার দিকে তাকাচ্ছে। এইরকম একজন মহিলাকে তাহলে সে বিয়ে করলো কেন? প্রথম কথাই তো এইখানে। অর্থাৎ ছেলেটি তো তার মানে নিজেই অত্যন্ত মানে প্রাচীনপন্থী তো বটেই, অত্যন্ত নোংরা একটি ছেলে, যে একটি মডেলকে বিয়ে করলো। সম্ভবত সে অত্যন্ত সুন্দরী সেই জন্য, এবং বিয়ের পরেই সে বলছে যে তুমি ছোট ড্রেস পরো, মুখে রং মাখো, লোকে তোমার দিকে খারাপ চোখে তাকায়। তো পুরো গল্পটাই, মানে আজকালকার 30+ ছেলেরাও এত প্রাচীনপন্থী নয় যে ছোট ড্রেস পরলে বা মেকআপ করলে তাদের মনে হবে যে তারা সাংঘাতিক রকম মানে অপমানিত বোধ করবে স্ত্রীকে পাবলিকলি প্লেস করতে। তো সুতরাং এই পুরো গল্পটাই আমার মনে হয়েছে একটা অতি আবেগকে কি বলবো, অতি আবেগকে পাঠকদের সামনে আনার জন্য এমন একটা গল্প তৈরি করা হয়েছে, যেই গল্পটি এখনকার যুগের জন্য একেবারেই প্রযোজ্য নয়। ব্যাস এইটুকু। ধন্যবাদ ধন্যবাদ সুজাতা ম্যাডামকে, তার অবজারভেশন তিনি রাখলেন এখানে। আজকে আমরা এ পর্যন্ত 3টে ছোট গল্প এবং একটি অনুগল্প শুনলাম। আমরা জানি না যে এই 4টি গল্পের লেখক কারা, কিন্তু আমরা জানি যে এ সময়ের যারা সেরা আলোচক তারা কিনা এই গল্প 4টির আলোচনা করেছেন আজকে। এবং আপনারা দেখেছেন যে কি কি আলোচনা, কোন স্তরে আলোচনা হয়েছে। আমি তো এই 4 জনের কাছে আমার প্রণতি জানাচ্ছি।
সন্দীপ আমার বন্ধু লোক, বাকিরা আমার সিনিয়র, কিন্তু আমি প্রত্যেকবার এদের থেকে শিখি। আজকেও শিখলাম। অসাধারণ আলোচনা হয়েছে গল্প সম্পর্কে, তারা যে আলোচনা করেছেন। আমাকে তপনবাবু বলেছিলেন যে আপনি যখন আপনার অনুষ্ঠানটা, আপনার পোর্শনটা যখন আপনি শেষ করবেন, তখন আপনিও এই গল্পগুলো নিয়ে 2-4টি কথা বলবেন। এরা এত ভালো আলোচনা করেছেন যে অ্যাকচুয়ালি আজকে আর বোধহয় তার দরকার পড়ছে না, তবুও অনুষ্ঠানের স্বার্থে 2-1টি কথা, একদম মেপেই 2-1টি কথা। আজ বলেছিলাম শুরুতেই যে আজকে একটা শ্রাবণের দিন, আজকে বৃষ্টিও হয়েছে 2-1 জায়গায়। তো সেই রকম একটা বৃষ্টি মুখর দিনে এই প্রথম যে গল্প আমরা জল থই আমরা শুনলাম, সেই বৃষ্টি ভেজা আমাদের চোখের সামনে ভেসে ওঠা যে কাহিনী, সেই কাহিনী এর তো আমরা সবাই সাক্ষী। আমাদের চারপাশে বাড়ি থেকে বেরোলে কি হলো? ব্যাগে কোম্পানির লোগো লাগানো, সেটা আমরা দেখতেই পাই, সবাই আমরা এই গল্পের মধ্যে এসেছে, আমরা দেখতে পেয়েছি। হ্যাঁ, গল্পের মধ্যে সন্দীপ বলেছেন যে একটু প্রেডিক্টিভ ব্যাপার আছে, হ্যাঁ সেটা আছে ঠিকই, কিন্তু গল্পটা বেশ ভালোই। এবং এই পলাশ শিমুল এই নামের যে মিল, এটাও আমার খুব মানে লেগেছে যে পাশাপাশি। আমি হলে হয়তো দুটো নাম এত কাছাকাছি রাখতাম না, একটু দূরে রাখতাম, কারণ একেবারে বর্ষার মধ্যে বসন্তের 2 ফুলের গাছ তাদের সামনে নিয়ে আসতাম না এভাবে হয়তো, কিন্তু তার মনে হয়েছে এটা ভালো হবে। এবং এই গল্পটার মধ্যে ইচ্ছে পূরণ শেষের গল্পতেও আছে, শেষের গল্পের মধ্যেও ইচ্ছে পূরণের কথাটা বলছেন। আর এই পলাশ শিমুল নামের যে মিল, সেটা দ্বিতীয় যে ছোট গল্প তার মধ্যে যে সোনালী এবং মানালি এর মধ্যেও রয়েছে। এই দুটো নাম পাশাপাশি রাখলে কি হয় বলি, আমার যেটা মনে হয় যে অ্যাকচুয়ালি ক্যারেক্টার তো দুটো তো ডিফারেন্ট। দুটো ক্যারেক্টার আলাদা করে যে যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে দুটোর মধ্যে একটু কন্ট্রাস্ট রাখতে হয়। সেটা নামকরণের ক্ষেত্রে রাখলেও ভালো, তাহলে আইডেন্টিফাই করতে আমাদের সুবিধা হয়। দুটো একই রকম হয়ে গেলে আইডেন্টিফিকেশনের বোধহয় একটু অসুবিধা হয়। যিনি গল্প লিখেছেন সেটা একটু ভেবে দেখবেন। স্বাধীনতা গল্পের সুব্রতদা অসাধারণ আলোচনা করেছেন, আগেই বলেছি। এবং দুটো অনুষ্ঠানকে একটা অনুষ্ঠানে পরিণত করতে পারলে, বা এই যে সাঁওতালদের লড়াই, সেটা সঙ্গে স্বাধীনতা যেভাবে মিশানো হয়েছে এখানে, সেটা সম্পর্কেও নিজা বক্তব্য রেখেছেন, পুরোপুরি সেটা আমি সমর্থন করছি। আর এই যে প্রথম গল্প যদি কলকাতা বা তার সংলগ্ন এলাকার গল্প হয়, দ্বিতীয় গল্পটি একেবারেই বান্দোয়ানের কাছে সেখানের গল্প। এবং তপন রায়চৌধুরী আমাকে যখন ফোন করে বলছিলেন যে আমরা এই 25 তারিখে অনুষ্ঠানটি করব এবং আপনি সঞ্চালনা এটা আপনাকে করতে হবে, তখন আমি ঠিক ওই জায়গাতেই বসেছিলাম, প্রায় খুব কাছাকাছি, ওর 13-14 কিলোমিটারের মধ্যেই আমি সেখানে ছিলাম। ফলে আমার খুব আমোদ লাগছে আজকে গল্পটা শুনতে যে যেখানে শিক্ষার হার 30-35% বেশি না, হ্যাঁ, স্কুল আছে কয়েকটা, আছে কিনা সেরকম স্কুল টুল ইত্যাদি, হ্যাঁ, তো আমার খুব ইচ্ছা করছিল যে গল্পের মধ্যে ঢুকে পড়ে বলি এগুলো টুকটাক, কিন্তু এখনো বলছি না সেটা সেইভাবে সুর কেটে দেওয়া আমার ইচ্ছাও নয়। যাই হোক, এই গল্পের মধ্যেও যে ঠিকই বলেছেন যে ভ্রমণ চিত্র এটা হিসাবে বেশি মানে আমাদের কাছে এসেছে। এবং তা সত্ত্বেও এই গল্পের মধ্যে একটা আত্মনির্ভরতার জায়গা আছে, যেটা কিনা আমাদেরকে মুগ্ধ করে। অনুগল্প যেটা চন্দনবাবু আলোচনা করলেন, একদম ঠিকঠাক আলোচনা করেছে। তারপরেও আমি 2-1টা কথা বলছি যে এই গল্পের মধ্যে শুরুই হচ্ছে দুটো সিম একটা অফিসের, সেটার পয়সা অফিস দেয়। এই ইনফরমেশন গুলো গল্পে কোথাও লাগলো কি? মানে আমি জানি না যে এর ফলে গল্পটার সুবিধা কিছু হয়েছে কিনা বা কিছু। হ্যাঁ, এই যে ইনফরমেশন গুলো গল্পটা কিন্তু বড় করছে, কিন্তু খুব দরকার ছিল না। একটা সিমেও এই একই ঘটনা ঘটতে পারে। আর একটা কথা বলছি যে রমাকান্ত কামার, এটা তো হচ্ছে পেলিন্ড্রোম শব্দ, মানে শুরু থেকে সে যেরকম পড়তে যেমন লাগে, শেষ থেকে পড়তে গেলেও ঠিক একই উচ্চারণ হয়। পরের গুলো তো আর তা হবে না। রমাকান্ত চাবুক, রমাকান্ত লাঠি, রমাকান্ত রাইফেল, সেগুলোর ক্ষেত্রে তো হবে না।
তাহলে প্রথমে ওই বিশেষ নামটি ব্যবহার করবার তাৎপর্য কি? এইটা আমার মনে হলো এটা যে হয়তো প্রথম নামটাই যদি পরপর ব্যবহার হতো তাহলে বুঝতে পারতাম যে এটা অল্টার ইগো হিসেবে ব্যবহার হচ্ছে, যে শুরু থেকেও যা শেষ থেকেও তাই। তারও হাসি এরও হাসি, এই যে অভিন্নতা, সত্তার যে বহুমুখিতা দ্বিমুখিতা এর কথা বলেছেন চন্দনবাবু, আমার ক্ষেত্রেও সেটাই প্রশ্ন হয়েছিল। যাই হোক, একটা নতুন ধরনের গল্প এটা আমরা শুনতে পেলাম। একটা কথা বলছি, নামটা রমাকান্ত নয়, নিশিকান্ত। ও, আমারই ভুল, তাহলে আমারই ভুল। আসলে আমি এটা নিশিকান্ত, নিশিকান্ত। একদম ঠিক, একদম ঠিক, আমাকে সংশোধন করে দেওয়ার জন্য ধন্যবাদ। নিশিকান্ত, ঠিক, নিশিকান্ত, হ্যাঁ ঠিক আছে। আমি আসলে আসলে বলুন তো, মাথার মতো ওই একটা জিনিস রয়ে গেলে না, দ্বিতীয়বারেও আমি হয়তো ভুলই শুনেছি। হ্যাঁ, খুব ধন্যবাদ আপনাকে আমাকে শুধরে দেওয়ার জন্য। আর হচ্ছে যে আহ আহ তৃতীয় যে গল্পটি আছে আধুনিক, এই গল্পে তো বুঝতেই পারছি আমরা নামকরণ দিয়েই যে আধুনিকতার ওপরেই কি হবে, যে আধুনিকতার ওপরেই প্রশ্ন উঠবে। সেই আধুনিকতার উপরে প্রশ্ন তুলেছেন লেখক বা লেখিকা যিনি হন, সুকান্ত সদন, ব্যারাকপুর, তার কাছাকাছি অঞ্চলের তিনি হলে আমি খুব অবাক হব না। আচ্ছা, আর হচ্ছে যে এখানে দুটি চরিত্র, একটি হচ্ছে কলাবতী এবং আরেকটি হচ্ছে তোরসা। এবং এই যে কলাবতী, তিনি পার্বতীর আর এক নাম, আর তারপরে তোরসা যিনি বেগবতী। এই সময় তো এই বর্ষার দিনে এখানেও একটি বর্ষার দৃশ্য, প্রথম বৃষ্টির ছবি এই গল্পের মধ্যে আছে। ফলে এখানে আবার আমরা বৃষ্টি থেকে বৃষ্টির দিকেই ফিরে এলাম শেষ পর্যন্ত। আর এখানে যে প্রজন্মের বিরোধ যেটা আমরা বলি সেটা তো দেখিয়েছেন, কিন্তু উনি পরবর্তী প্রজন্মের দিকে আমি বলবো খানিকটা পক্ষপাতিত্বই করেছেন। পরবর্তী প্রজন্মের মহানুভবতা মূলত এটাই এখানে প্রতিষ্ঠিত হয়েছে। সেটা দেখে পরবর্তী প্রজন্মের মুগ্ধ হওয়া ছাড়া খুব বেশি কিছু করার ছিল না। এবং যেটা সুজাতা দি বললেন যে আর একটু আগের সময়কার হয়তো কথা, যেখানে সাদা কালো ছবি তোলা হতো বিয়ের সময়, তাই যদি হয় তাহলে তিনি অবশ্যই আমাদের থেকে সিনিয়র। তার নিশ্চয়ই সেই স্মৃতির কথা, যেমন আমার মা বাবার ছবিতে আমি দেখেছি যে ওই যেটা নরেশদা বললেন, স্টুডিও থেকে ওই কুমকুম ব্যবহার করার যে ঘটনাটা, সেখানে আমরা দেখেছি। আমাদের প্রজন্মের ছেলে মেয়েদের তো বিয়ে হচ্ছে কারোর তাদের ক্ষেত্রে আমরা সেটা দেখতে পাইনি। তাদের সঙ্গে তার অনেক আগে থেকেই আমাদের কালার ফটোস এসে গেছে। যাই হোক, এখানে ওই প্রাচীনপন্থী বনাম নব্যপন্থী এবং প্রাচীনপন্থী মানুষের বলে যাকে ভাবা হচ্ছে তার মধ্যে যে উদারতা, প্রাচীনপন্থী ভাবুন যে তাদের দুটো প্যাশন বলা হয়েছে এখানেও গল্পের মধ্যে খানিকটা ইঙ্গিত আছে। কলাবতীর প্যাশন হচ্ছে সঙ্গীত, আর তিস্তার প্যাশন হচ্ছে মডেলিং। এই দুটোর মধ্যে যে তুলনামূলক ব্যাপার এবং এর মধ্যে যে মধ্যবিত্তের স্বস্তি এবং অস্বস্তির ব্যাপার, তো স্বাভাবিকভাবেই সেটাও এখানে আলোচনার মধ্যে চলেই আসে, আমাদের অবজারভেশনের মধ্যে এগুলোও চলে আসে। যাই হোক, আমরা তিনটি গল্প এবং তিনটি অনুগল্প আমরা শুনলাম। আমি অলমোস্ট যারা আলোচনা করেছেন তাদের কথাই বললাম, দু একটি যুক্ত করতে পারলাম কি পারলাম না, কিন্তু আমার খুব ভালো লেগেছে, খুব উপভোগ করেছি। আশা করেছি আপনারাও যারা রয়েছেন এখানে, যে 32 জন এই মুহূর্তে রয়েছেন, এইটা এক সময় 40 পেরিয়ে গেছিল, আপনারা দেখেছেন। আমরা সবাই খুব সুন্দরভাবে উপভোগ করেছি। তপন বাবুকে ধন্যবাদ এইরকম একটি অনুষ্ঠান, এই পরম্পরা এটা চালু করে রাখার জন্য। আর ফোন গল্পের আসরের যে শারদীয় সংখ্যা সেটিও প্রকাশ হয়ে গেছে, আপনারা শুনতে পেয়েছেন। সেই ব্যাপারেও তপন বাবু নিশ্চয়ই কিছু বলবেন। ধন্যবাদ সবাইকে, এই আসর চলতে থাকুক। তপন বাবু এবার অনুষ্ঠানের দায়িত্ব নিন। তপন বাবু, আপনি কি আছেন? আপনি না পারলে যদি একটু জানাতে পারতেন তাহলে বাকি অংশটা আমি পরিচালনা করে দিতে পারতাম। তপন বাবু কি আছেন?
আচ্ছা, তাহলে অনুষ্ঠানটা আমি এগিয়ে নিয়ে যাই, কারণ এইভাবে বসে থাকাটা একটু ক্লান্তিকর মনে হতে পারে। হ্যাঁ, আমি আছি। আচ্ছা আচ্ছা, দাদা আপনি তাহলে এবার বলুন। বলুন। আছি। হুম। প্রথম যে গল্পটি পড়া হলো সেটা হচ্ছে জলথই। এই গল্পটি পাঠ করেছেন সিক্তা গোস্বামী, আলোচনা করেছেন সন্দীপ রায়। গল্পকার হচ্ছেন শাশ্বতী নন্দী। শাশ্বতী নন্দীর সংক্ষিপ্ত পরিচয় দিচ্ছি। শাশ্বতী নন্দীর জন্ম কলকাতায় এক ভরা শ্রাবণে। কর্মজগৎ পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশনে এক বিশেষ পদে। লেখালেখির জগৎ খুব ছোট বয়স থেকেই সাহিত্য অনুরাগী। ডায়েরি লেখা দিয়ে লেখার হাতেখড়ি। এই মুহূর্তে ছোট গল্পের সংখ্যা শতাধিক। একাধিক উপন্যাস, স্বনামধন্য প্রকাশনা যেমন আনন্দ পাবলিশার্স, মিত্র ঘোষ, দেইজ, সৃষ্টি সুখ প্রভৃতি থেকে প্রকাশিত। পুরস্কার প্রাপ্তি 2020 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাহিত্যের লীলা পুরস্কারে ভূষিত। আনন্দ পাবলিশার্স প্রকাশিত উপন্যাস দৈত্যের বাগানের জন্য আকাশবাণী কলকাতায় নিয়মিত তার লেখা নাটক সম্প্রচারিত হয়। এছাড়াও আকাশবাণী ও কলকাতা দূরদর্শনে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে। শাশ্বতী নন্দী আজকে কোনো কারণে হঠাৎ করেই আমাকে কালকেই বোধহয় আমাকে জানিয়েছেন, কালকে না পরশু, যে উনি একটা অনুষ্ঠানে ব্যস্ত হয়ে গেছেন, ফলে উনি ওনার বক্তব্য লিখে দিয়েছেন। প্রশ্নটা হচ্ছে, প্রত্যেক গল্পকারের কাছেই এই প্রশ্নটা, নিছক শুধুই কল্পনাকে ভিত্তি করে কি গল্প লেখা হয়? বোধহয় নয়। একটা বাস্তব ভিত্তি বা বাস্তবের ছোঁয়া থাকেই। আপনার এই গল্পটির পেছনের বাস্তবতা নিয়ে সংক্ষেপে কিছু বলুন, যেটা আপনাকে এই গল্পটা লিখতে সাহায্য করেছে। শাশ্বতী নন্দী তার উত্তর পাঠিয়ে দিয়েছেন আমাকে। এই গল্পটি নিছক এক ডেলিভারি বয়ের গল্প নয়, এটা আমাদের সময়ের এক নির্মম বাস্তবতার প্রতিচ্ছবি। হ্যাঁ, আমি বাস্তব জীবন থেকেই এই গল্পের বীজ সংগ্রহ করেছি। আমি এমন বহু ডেলিভারি বয়কে দেখেছি যারা ঝঞ্ঝা রোদ বৃষ্টি উপেক্ষা করে প্রতিদিন ছুটে বেড়ায় মানুষের দরজায় দরজায়। কখনো সরু গলি, কখনো ভাঙাচোরা রাস্তা, কখনো জলজমা পথ পেরিয়ে তারা সময় মতো পৌঁছতে চায় খদ্দেরের কাছে। কিন্তু সব চেষ্টা সত্ত্বেও সামান্য কয়েক মিনিটের বিলম্বের জন্য তাদের প্রাপ্য হয় তিরস্কার, অপমান এবং অবহেলা। এই নির্মম সত্যের উপর দাঁড়িয়েই গল্পটির জন্ম। তবে গল্পটি লিখতে লিখতে আমার মন চাইছিল আরেকটি ছবি আঁকতে, এমন একটি পৃথিবীর ছবি যেখানে মানুষের ভিড়ে মানুষ এখনো হারিয়ে যায়নি, যেখানে ব্যস্ততার মধ্যেও বেঁচে আছে সহমর্মিতা। সেই কারণেই এই গল্পে এসেছে ছোট্ট জলথই। শিশু মন এখনো জটিল হিসেব নিকেশে কলুষিত হয় না। ভিজে জামায়, ক্লান্ত শরীরে, ক্ষুধার্ত মুখে খাবার পৌঁছে দিতে আসা ডেলিভারি বয়টির কষ্ট তার হৃদয়কে স্পর্শ করে। আরো একটা কথা, এই জলথই কোনো অভাবী পরিবারের মেয়ে নয়। সে একটি হাইরাইজ আবাসনের সচ্ছল পরিবারের সন্তান। অর্থাৎ সহমর্মিতা কোনো বিশেষ শ্রেণীর সম্পদ নয়, তা মানুষের হৃদয়ের সম্পদ। বাস্তবে এমন ঘটনা ঘটেছে কিনা তা আমার জানা নেই,
জলথইকে আমি এঁকেছি আমার কল্পনার রঙে। কারণ আমি বিশ্বাস করি সাহিত্য শুধু বাস্তবের আয়না হয়ে থাকলে তার কাজ সম্পূর্ণ হয় না। সত্যিকারের সাহিত্য মানুষের ভিতরে সুপ্ত থাকা মানবিকতার আলোটিকেও জাগিয়ে তোলে, তাকে আরো একটু ভালো মানুষ হওয়ার স্বপ্ন দেখায়। দ্বিতীয় অনুগল্প পড়া হয়েছে সুবীর মজুমদারের নিশিকান্তের রাত বিরেত। গল্পটি পাঠ করেছেন সুতপা বিশ্বাস ঘোষ, আলোচক চন্দন ঘোষ। চন্দন ঘোষের পরিচয় গল্পকারের পরিচয় সুবীর মজুমদার পেশায় ছিলেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। সুবীর মজুমদারের কথা বলছি। সম্প্রতি রেল বিভাগ থেকে অবসৃত। লেখালেখি শুরু 40-এর পরে। কবিতা লেখা দিয়ে শুরু। প্রকাশিত কাব্যগ্রন্থের নাম বাকি রাত বুঝুক শহর। এক সময় গল্প লেখা শুরু হয়। বাণিজ্যিক ও লিটল ম্যাগাজিনে নিয়মিত গল্প প্রকাশ হয়। হুগলি জেলার চন্দননগরে স্থায়ী বাস। পাশ দিয়ে বয়ে চলেছে হুগলি নদী, যাকে আমরা গঙ্গা বলে থাকি। নাগরিক জীবনের দর্শন নিয়ে লেখা আসে। মনস্তত্ত্ব ও পরাবাস্তবতাও বিষয় হয়ে ওঠে কখনো। একমাত্র গল্প সংকলন চেনা নদী অচেনা স্রোত পাঠক সমাজে সমাদৃত। আমার সুবীরকে ওই একই প্রশ্ন। সুবীর, যদি 2-1 মিনিটের মধ্যে আপনি আপনার কথা বলেন। সুবীর মজুমদার। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। উপস্থিত সকলকে নমস্কার জানাই এবং ধন্যবাদ জানাই তপনদাকে, ফোন গল্পের আসরকে। প্রথমেই আমি বলতে চাই যে গল্পটির যে যারা আলোচনা করেছেন, চন্দনবাবু এবং অরিন্দমদা, ওনাদের যে পয়েন্টগুলো মেনশন করেছে সেগুলো আমি নিলাম আর কি, মাথায় থাকবে পরবর্তীকালে গল্প লেখার ক্ষেত্রে, আমি সেটা মনে রাখবো। দ্বিতীয়ত, এই গল্পের যে আপনার প্রশ্ন উত্তরে যেটা বলতে হয় সেটা হলো যে গল্প শুধু নয়, যে কোনো ক্রিয়েটিভিটি বাস্তব ছাড়া তো হয় না। বাস্তব ব্যাকগ্রাউন্ড থেকেই একটা গল্প উঠে আসে। আমার এই গল্পে অনুগল্পে যেটা আমি ফোটাতে চেয়েছি সেটা হলো যে একটা মানুষ তার জীবনের দৈর্ঘ্যের মধ্যে অনেক বেইমানি, অনেক ভুল, অনেক অন্যায় করে, যেগুলো সে নিজে ছাড়া কেউ জানে না। এরকম কিছু কিছু অন্যায় বেইমানি থাকে প্রতিটি মানুষের, সম্ভবত থাকে, অনেকে থাকেও না। তো সেরকম একটা মানুষের একটা সময় আসে যখন তাদের বিভিন্ন বিবেকের সত্তাগুলো তাকে আস্তে আস্তে ঘিরে ধরে। এরকম একটা মনস্তাত্ত্বিক একটা পরিবেশ তৈরি করার আমি চেষ্টা করেছিলাম, যেখানে নিশিকান্ত তার বিভিন্ন রকম ফোন আছে। এটা একটু পরাবাস্তবতা ব্যবহার হয়েছে এখানে, যেটা আমাদের আলোচক যেটা চন্দনবাবু খুব রাইটলি বলেছেন। এইভাবে এটা বাস্তবের সঙ্গে পরাবাস্তব মিশের আর কি, এইভাবে আমি লেখার চেষ্টা করি। এইটুকু তখন না। ধন্যবাদ সুবীর। তৃতীয় গল্প স্বাধীনতা। গল্পকার ছিলেন সর্বাণী মুখোপাধ্যায়। গল্পটি পাঠ করেছেন সবিতা রায় বিশ্বাস। আলোচনা করেছেন সুব্রত বসু। সর্বাণী মুখোপাধ্যায়ের সংক্ষিপ্ত পরিচিতি। সর্বাণীর জন্ম হুগলি জেলার গ্রামীণ পরিবেশে এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে। শিক্ষাগত যোগ্যতা এমএসসি, এমবিএ, সিএলএলবি। আপাতত অবসরপ্রাপ্ত ব্যাংক আধিকারিক, আজীবন ভ্রামণিক। সর্বাণী ব্যাংকের বিভিন্ন পত্রিকায় লেখালেখি করলেও লেখক হিসেবে তার পূর্ণ প্রকাশ অবসর জীবনের শুরুতে। এখন অবধি দেশ বিদেশের বিভিন্ন স্বাদের বেশ কয়েকটি বই তার দখলে আছে।
অসংখ্য পত্রপত্রিকায় প্রকাশিত গল্প, ভ্রমণ কাহিনী, রম্য রচনা, প্রবন্ধ ইত্যাদি। তার ছোট গল্প ভ্রমণ আলেখ্য ও সংকলন বিভিন্নভাবে নানান জায়গায় সম্মানিত ও পুরস্কৃত। সর্বাণীকেও আমার একই প্রশ্ন, 2-1 মিনিটের মধ্যে যদি আপনার কথা বলেন। সর্বাণী মুখোপাধ্যায়। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, পরিষ্কার শোনা যাচ্ছে। আচ্ছা, নমস্কার। প্রথম কথা, মানে প্রথমে আমাকে বলতে হবে যে গল্পের সূত্রতাটা কি, তাই তো? যে এর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক আছে কি নেই? অবশ্যই আছে। কোনো জায়গাকে শুধু কল্পনায় আঁকা যায় না। আর আমি যে কোনো লেখাই লিখি না কেন, চেষ্টা করি সবসময় শব্দ দিয়ে কিছু ছবি আঁকার। তো ছবি চোখের মধ্যে যদি না থাকে, সেই ছবিটাকে কোনোভাবেই ক্যানভাসে নিয়ে আসা সম্ভব নয়। তো কেন্দা আমার একটা পরিচিত জায়গা, যেখানে হঠাৎই আমি গিয়ে পড়েছিলাম একটা এরকম অদ্ভুত, আমাদের চোখে, মানে আমরা নিজেদের যদি অগ্রসর ভাবি, অনগ্রসর একটা পল্লী, কিন্তু তাদের মানসিকতা, তাদের আত্মনির্ভরতা দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। আমি গিয়েছিলাম একটা পুজোর সময়, তারা নিজেরা একটা প্রতিমা গড়েছিল। সেই প্রতিমার ছবি আমি রাখতে পারিনি, কিন্তু এখন আমার চোখের মধ্যে রয়েছে সেই বিষয়টা। তাদের নিজস্বতা, আত্মনির্ভরতা এবং যে দৃপ্ত ভঙ্গিমায় তারা সমস্ত কাজগুলো পরিচালনা করে, সেটা আমাকে মুগ্ধ করেছিল। তো সেখান থেকেই কেন্দাকে গল্পের মধ্যে নিয়ে আসা। আর যিনি পাঠ করেছেন, সবিতা ম্যাডাম, উনি অসাধারণ পাঠ করেছেন, একদম মনের মতো করে। যেহেতু অনেকবার হয়তো পড়া নয়, সেই জন্য যেখানে ভাগ ছিল সেই জায়গাগুলো হয়তো উনি সেই জায়গাগুলোতে একটু স্পেস দেওয়াটা দরকার ছিল, তাহলে আরো বেশি পরিষ্কার হতো। অসম্ভব ভালো পড়েছেন। আর সুব্রত বাবুকে অনেক ধন্যবাদ, উনি একদম সঠিক মূল্যায়ন করেছেন। হ্যাঁ, আমি একজন ভ্রমণিক এবং এটা অনেকটাই ভ্রমণ আঙ্গিকে লেখা, কেননা আমার সব লেখাতেই ভ্রমণ থাকতেই হবে, কেননা ভ্রমণ ছাড়া আমার কোনো কাহিনী অসম্পূর্ণ। গল্পের উপাদান নেই এটা বলেছেন, এটা আমি ভবিষ্যতের জন্য এটা আমি মনে রাখবো। গল্পের উপাদান ঠিক কিভাবে গল্পে সংযোজিত হয়, হয়তো আমি এখনো সেটা বুঝে উঠতে পারিনি। এর বিষয় বেশি আমার কিছু বলার নেই। গল্পটা যারা শুনেছেন তাদের কাছ থেকেও আমার কিছু শোনার আগ্রহ পেল পরবর্তীতে। ধন্যবাদ। ধন্যবাদ সর্বাণী মুখোপাধ্যায়। আমাদের শেষ গল্প ছিল আধুনিক। এই গল্পটি লিখেছেন প্রতিমা রায়। গল্পটি পাঠ করেছেন সানা দে এবং গল্পটি নিয়ে প্রাথমিক আলোচনা করেছেন নরেশ জানা। প্রতিমা রায়ের সংক্ষিপ্ত পরিচিতি হচ্ছে, প্রতিমা রায়ের জন্ম পশ্চিম মেদিনীপুর জেলায়। ছোটবেলা থেকেই বই পড়া এবং বিভিন্ন মানুষের সঙ্গে মেশা তার নেশা। লেখালেখি শুরু কলেজে পড়ার সময় থেকেই। পরে একাধিকবার আনন্দবাজার, রবিবাসরীয়, দেশ, আজকাল, সাপ্তাহিক বর্তমান সহ সুখবর, গৃহসভা ও অন্যান্য ম্যাগাজিন এবং বিভিন্ন পত্রপত্রিকায় তার লেখা প্রকাশিত হয়। 2018 সালে গাংচিল থেকে প্রকাশিত অন্দরে কোয়ার্টার জীবন উপন্যাসের জন্য নীরেন্দ্রনাথ চক্রবর্তী স্মৃতি পুরস্কার পান। সৃষ্টিসুখ প্রকাশনী থেকে প্রকাশিত ছিপ তার প্রথম গল্প সংকলন। প্রতিমা রায়কেও আমার একই প্রশ্ন, সংক্ষেপে 2-1 মিনিটের মধ্যে। প্রতিমা রায়, প্লিজ আপনার বক্তব্য রাখুন। নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। আর প্রথমেই বলবো, ফোন গল্পের আসরকে আমার ধন্যবাদ যে আমার গল্পটি সিলেক্ট করার জন্য। যিনি এটি পাঠ করলেন বা যারা আমার আলোচনা করলেন তাদেরকেও ধন্যবাদ। তো আমি এই আধুনিক গল্পটি লিখেছিলাম যেটা আনন্দবাজার রবিবাসরীতে প্রকাশিত হয়েছিল। হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো, হ্যাঁ, পরিষ্কার শোনা যাচ্ছে। হ্যাঁ, আধুনিক গল্পটি কোনো কল্পনার ফসল নয়, এর পিছনে অবশ্যই বাস্তব জীবন রয়েছে। আমাদের যে প্রতিদিনের সংসার জীবন আমরা দেখি, সেখানে মোটামুটি একটা প্রজন্মের সঙ্গে আরেকটা প্রজন্মের মূল্যবোধ বা সংঘাত
মূল্যবোধের সংঘাত বা ভুল বুঝাবুঝি এগুলো আমাদের মানে চোখে পড়ে। তো কলাবতী চরিত্রটা এরকমই একজন মানুষ যিনি মোটামুটি আমাদের সমাজের বহু শাশুড়ি মার প্রতিনিধি। আর তোর সাথে আজকের প্রজন্মের আত্মবিশ্বাসী তরুণ, আমরা আজকের প্রজন্মের আচার আচরণ, পোশাক পরিচ্ছদ বা তাদের যে প্রফেশন, সেগুলোকে আমরা অনেক সময় কি ঠিকভাবে বিচার করি? আমি এটা গল্পে দেখাতে চেয়েছি যে যদি ভালোবাসা বা সহমর্মিতা পায় তাহলে আধুনিক প্রজন্ম কিন্তু আরো অনেক এগিয়ে যেতে পারে। আর যেটা আমাকে গল্প লেখাতে প্রেরণা দিয়েছে সেটা হচ্ছে আমি দেখেছি কেন আমি অনেক সময় মানে খুব ভালোভাবে কাছ থেকেও আমি এটা উপলব্ধি করেছি যে একজন শাশুড়ি মা, ধরুন ওই যে 60 বা 50 বললেন, তারা পার্লারে যাচ্ছে, তারা বাইরে পোশাক পরিচ্ছদে খুবই মডার্ন, কিন্তু বৌমার ক্ষেত্রে সিদ্ধান্ত এমন নেন যা খুবই ব্যাকডেটেড, যেটা আমাকে খুব ব্যথিত করেছে। এরকমই একটা সাম্প্রতিক ঘটনা আমি পেপারেও পড়েছিলাম, যেটা চমকে উঠেছি, যেটি একটি ভিন্ন স্টেটের একজন জজ শাশুড়ি মা এবং তার উকিল ছেলে মিলে একটি মডেল, তাদের যে বৌমা মডেল ছিলেন, তার হত্যায় জড়িত। তো এইগুলোই আমাকে গল্পটি লিখতে অনুপ্রাণিত করেছে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ প্রতিমা। আমাদের মোটামুটি গল্প পাঠের আসর শেষ হলো। কয়েকটা কথা বলি। প্রথমেই আমি সমস্ত গল্পকার, আলোচক এবং শ্রোতারা যারা আছেন এখনো এবং যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং প্রায় প্রথম থেকে শেষ পর্যন্ত দারুণ সঞ্চালনা করেছেন অরিন্দম গোস্বামী। অরিন্দম গোস্বামীকে আলাদা করে আমার ধন্যবাদ জানাই। বিশেষ করে আজকে শেষের দিকে আমার বোধহয় তখন বাজে বোধহয় 5টা, 5:30 হবে, তা আমি একটু মুশকিলে পড়েছিলাম বিশেষ কারণে। তো অরিন্দম আমাকে বাঁচিয়ে দিয়েছেন সেই জায়গাটা থেকে এবং কনফার্ম করেছিলেন যে কোনো অসুবিধা নেই। দ্বিতীয়ত আর একটা যেটা ব্যাপার হয়েছিল সেটা হচ্ছে যে আজকে আমি নিজেই খুব ডামাডোলের মধ্যে আছি। আমার কম্পিউটারটা কোনো গুগল মিট কাজ করছে না, হঠাৎ করেই এই ব্যবস্থাটি হয়ে গেল। তো জানি না, সেই জন্য পুরোটাই এই আমার মোবাইল দিয়ে চালাচ্ছি, যার জন্য আমার এই আসা যাওয়াটা বা কখনো মেলে ঢুকছি, কখনো হোয়াটসঅ্যাপে ঢুকছি, এইসব করতে গিয়ে একটু যেন তাল কেটে যাচ্ছিল আমার আসা যাওয়ার মধ্যে বা কথাবার্তার মধ্যে। শেষ একটি কথা, সেটা হচ্ছে যে আমাদের শারদ সংখ্যা বড্ড তাড়াতাড়ি বার করলাম, মানে প্রকাশিত হয়েছে। অলরেডি আমাদের 40-45 জনকে পাঠানো হয়ে গেছে এবং আশা করছি 2 তারিখে আর্টচলার অনুষ্ঠানে আমার যাওয়ার ইচ্ছে আছে এবং সেখানে আমি অনেককে পাবো, হাতে হাতে তাদেরকে দিতে পারবো এবং খুব শিগগিরই হয়তো আমি একটা আনুষ্ঠানিক প্রকাশের বন্দোবস্ত করতে পারবো। এত তাড়াতাড়ি করার একটি না একাধিক কারণ, যে আমার আরেকটি চোখের অপারেশন হতে পারে আর কি। সেটা ঠিক কবে হবে, কখন হবে আমি নিজেও ঠিক জানি না, আমি নিজেও বুঝতে পারছি না। শেষ আরেকটা কারণ, আমার নিজের লেখালেখি কিছু বই ঠই বেরোবে এবারে, তো সেই সব নিয়েও আমি এই চোখ সংক্রান্ত ব্যাপারের জন্য এই তাড়াহুড়ো বলবো না, মানে তাড়াতাড়ি বার করলাম, কাজে তাড়াহুড়ো ছিল না। তাই আশা করছি যে সংখ্যাটা সকলের ভালো লাগবে আর কি। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। শুভরাত্রি, নমস্কার সবাইকে। শুভরাত্রি।